একটা সাধারণ বাচ্চাদের গেম, যার 6টা ধাপ। এই ধাপগুলো পার হতে পারলেই পাওয়া যাবে প্রায় 383 কোটি টাকার সমমূল্যের পুরস্কার। শুনতে অনেক সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় এই গেমে যারা হারবে তাদের জন্য শাস্তি হিসেবে রয়েছে নিশ্চিত মৃত্যু, তবুও কি মানুষ জেনে শুনে এই বাঁচা মরার অদ্ভুত খেলায় যোগ দেবে? মৃত্যুকে হারিয়ে কেউ কি এই বিপুল পরিমাণ প্রাইজ জিতে নিতে পারবে? জানতে হলে আসুন দেখে আসি নেটফ্লিক্সের অন্যতম আলোচিত সিরিজ স্কুইড গেমের সিজন 1 এর এক্সপ্লেনেশন। সকালবেলায় সিয়ং গিহান বসে নাস্তা করছিল। তখন তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে গিহান যেন আজকে তার মেয়ে গাইয়ংকে কোথাও খেতে নিয়ে যায়। আজ গাইয়ং এর জন্মদিন। গিহান একটা অকর্মক, জুয়ারি, ভাবলেশীন লোক। কোনো কাজই সে ঠিকঠাকভাবে করতে পারে না। তাই তার বউ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে। তাদের মেয়ে গাইয়ংও তার মা এবং সৎ বাবার সাথে থাকে। যাই হোক, গিহানের মা কাজে বেরিয়ে গেলে সে মায়ের লুকিয়ে রাখা ক্রেডিট কার্ডটা চুরি করে নেয়। তারপরে এটিএম বুথে গিয়ে কার্ডের টাকাগুলো তুলে নেয়। সেই টাকা নিয়ে চলে যায় ঘোড়দৌড়ের আস্তানায়। তার জুয়া খেলার খুব নেশা ছিল, তাই ঘোড়দৌড়ে সে টাকা লাগিয়ে দেয়। প্রথমের দিকে হেরে গেলেও শেষ পর্যন্ত সে অনেকগুলো টাকা জিতে নেয়। জেতার আনন্দে টাকা ভাঙানোর সময়ে সে ক্যাশ কাউন্টারের মেয়েটিকে কিছু টাকা টিপসও দিয়ে দেয়। এরপরে ফোনে মেয়ের সাথে কথা বলতে বলতে সে বাইরে আসে। বাইরে এসেই দেখে কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। এই লোকগুলো আসলে তার পাওনাদার। গিহান তাদের দেখে পালানোর জন্য দৌড় দেয়। দৌড়ানোর সময়ে তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটাকে সরি টরি বলে সে দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে, কিন্তু পাওনাদার সেখানেও চলে আসে। তারা মেরে গিহানের নাক মুখ ফাটিয়ে দেয়। গিহান বলে তার কাছে অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে ধার শোধ করতে পারবে। এই বলে সে পকেটে হাত দিয়ে দেখে পকেটটা কাটা, একটা টাকাও পকেটে নেই। তখন গিহান বুঝতে পারে একটু আগে তার যে মেয়েটির সাথে ধাক্কা লেগেছিল সেই টাকাগুলো ঝেড়ে দিয়েছে। গিহান পাওনাদারের কাছে হাত পা ধরে বলে সে সামনের মাসে টাকা শোধ করে দেবে। পাওনাদার একটা বন্ডে গিহানের টিপসই নিয়ে নেয় এবং বলে সামনের মাসে যদি সে টাকা ব্যাক না দেয় তাহলে সে গিহানের একটা কিডনি আর একটা চোখ বিক্রি করে নিজের টাকা আদায় করবে। মারটার খেয়ে গিহান আবারও ক্যাশ কাউন্টারে ফিরে আসে। সে একটু আগে ক্যাশ কাউন্টারের যে মেয়েটিকে টিপস দিয়েছিল সেই টাকাটা আবার ফিরিয়ে নেয়। তারপরে একটা গিফট ম্যানেজ করে মেয়েকে নিয়ে একটা সস্তা রেস্টুরেন্টে খেতে যায়। বাবার আনা গিফটটা দেখে মেয়ে বেশ বিব্রত বোধ করে। আসলে এটা একটা খেলনা পিস্তল ছিল, পিস্তলে আবার লাইটারও ছিল। এটা বাড়ি নিয়ে গেলে মা দেখা মাত্রই বকাবকি শুরু করবে। তাই গিহান মেয়ের জন্য আনা গিফটটা আবার নিজের কাছেই রেখে দেয়। সে মেয়েকে বলে পরবর্তী জন্মদিনে সে অনেক দামি একটা গিফট দেবে। এটা শুনে মেয়ে কিছু একটা বলতে গিয়েও পরে আর বলে না। গিহানও এই ব্যাপারটা খেয়াল করে। যাই হোক, মেয়ের সাথে সুন্দর সময় কাটিয়ে সে তাকে আবার প্রাক্তন স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে চলে আসে। মেয়েকে রেখে মেট্রো স্টেশনে আসতেই সে সামান্যর জন্য বাড়ি ফেরার ট্রেনটা মিস করে ফেলে। তাই সে স্টেশনের বেঞ্চে বসে পড়ে। তখন তার কাছে একজন লোক আসে এবং তার সাথে একটা গেম খেলার অফার দেয়। গেমটার নাম দাগজি। গেমটা হলো একটা কার্ড মেঝেতে থাকবে, অন্য একটা কার্ড দিয়ে মেঝেতে থাকা কার্ডের উপরে মেরে সেটাকে উল্টাতে হবে। তো যতবার গিহান দাগজিতে জিতবে ততবার তাকে 1 লাখ ওন দেওয়া হবে। আর যদি লোকটা জেতে তাহলে গিহানকে 1 লাখ ওন দেওয়া লাগবে। লোকটা গিহানকে প্রথমে খেলার সুযোগ দেয়, তাই গিহান খেলতে রাজি হয়ে যায়। তার কাছে যেহেতু কোনো টাকা ছিল না তাই সে নিজের লাককে একবার ট্রাই করে দেখতে চাইছিল, কিন্তু তার লাক প্রসন্ন ছিল না। প্রথম রাউন্ডে সে হেরে যায় আর মুখটা কালো করে লোকটাকে বলে তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন লোকটা বলে তুমি চাইলে টাকাটা ফিজিক্যালিও শোধ দিতে পারো। এই বলে লোকটা গিহানকে একটা চড় মেরে দেয়। তারপরে বলে প্রতি 1 লাখ ওনের বিনিময়ে তাকে একটা চড় খেতে হবে। গিহান এটাতেও রাজি হয়ে যায় এবং আবারও খেলতে চায়। এভাবে কয়েক রাউন্ড খেলে প্রতিবারই সে হারে এবং চড় খায়। অনেকবার চড় খাওয়ার পরে অবশেষে সে একবার কার্ড উল্টাতে পারে, অর্থাৎ সে জিতে যায়। তখন লোকটা তাকে 1 লাখ ওন দিয়ে দেয়। টাকা দেখে গিহানের লোভ লেগে যায়, তাই সে আরও কয়েক রাউন্ড খেলে এবং অনেকগুলো টাকা জিতে নেয়। সে আনন্দে টাকা গুনছিল। তখন লোকটা তাকে বলে গিহান চাইলে তাদের সাথে এরকম কিছু গেম খেলে সে অনেক টাকা কামাতে পারে। এই বলে লোকটা গিহানকে একটা কার্ড দেয় এবং বলে তাদের খুব বেশি স্পট ফাঁকা নেই, তাই আগ্রহী হলে যেন গিহান কার্ডে দেওয়া নম্বরে ফোন করে। যাই হোক, গিহান ফ্রড ভেবে এই ফাঁদে আর পা না দিয়ে বাড়ি ফিরে যায়। বাজার সদাইয়ের জন্য মায়ের হাতেও কিছু টাকা তুলে দেয়। অকর্মক ছেলে এতগুলো টাকা এনেছে, এটা গিহানের মা বিশ্বাসই করতে পারছিল না। তিনি বলেন গাইয়ংকে তার মা আর সৎ বাবা আগামী বছর আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে। গিহান যদি মেয়ের কাস্টাডি নিজের কাছে রাখতে চায় তাহলে কোর্টে প্রমাণ করতে হবে মেয়েকে লালন পালন করার জন্য তার যথেষ্ট সামর্থ্য আছে।
আর এই জন্য তাকে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতে হবে, তা নাহলে মেয়েকে সে আজীবনের মতো হারিয়ে ফেলবে। মায়ের কথা শুনে এবার গিহান বুঝতে পারে তার মেয়ে তখন এই ব্যাপারটা বলতে গিয়েও বলেনি। সে ভাবে তার মেয়ের জন্য এবার কিছু করা উচিত। সে রাতে অনেক ভেবে মেট্রো স্টেশনে লোকটার দেওয়া কার্ডের নম্বরে ফোন করে এবং জানায় সে খেলায় পার্টিসিপেট করতে চায়। এরপরে গিহান বাইরে এসে অপেক্ষা করে। একটু পরেই একটা গাড়ি এসে গিহানকে গাড়িতে তুলে নেয়। এরপরে গাড়ির ভেতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহান অজ্ঞান হয়ে যায়। গিহানের যখন জ্ঞান ফিরে ততক্ষণে সকাল হয়ে গেছে। তাকে বড় একটা গণরুমে রাখা হয়েছিল। এখানে সে ছাড়াও আরও 455 জন পার্টিসিপেন্ট ছিল। প্রত্যেকের ড্রেস বদলে এখানকার ইউনিফর্ম দেওয়া হয়েছিল আর প্রতিটা ইউনিফর্মে পার্টিসিপেন্ট নম্বর দেওয়া ছিল। গিহান উঠে এসে দেখে একজন বৃদ্ধ লোক এখানে থাকা পার্টিসিপেন্টদের গুনছে। এই বৃদ্ধ লোকটাই এখানকার প্রথম পার্টিসিপেন্ট আর ওনার নাম হলো ও ইলনাম। আর গিহান ছিল এখানকার লাস্ট অর্থাৎ 456 নম্বর পার্টিসিপেন্ট। গিহান ইলনামকে বলে, কাউন্টিং স্ক্রিনে তো লেখাই আছে এখানে 456 জন পার্টিসিপেন্ট আছে, তবুও সে গুনাগুনি কেন করছে? ইলনাম বলে তার মাথায় একটা টিউমার আছে, তাই সে সব কিছু ভুলে যায়, এই জন্য ডাক্তার তাকে গোনাগুনি করতে বলেছে। গিহান লোকটার সাথে কথা বলছিল, তখন সে শোরগোল দেখতে পায়। জাং ডেউকসু নামের এক বদমাস কাংসে বিয়ক নামের একটা মেয়েকে মারছিল। কাং একসময় ডেউকসুয়ের গ্যাংয়ের মেম্বার ছিল, কিন্তু স্বাবলম্বী হবার জন্য কাং ডেউকসুয়ের গ্যাং থেকে পালিয়ে গিয়েছিল। তো আজ এতদিন পরে তাকে দেখতে পেয়ে এই জন্যই ডেউকসু তাকে মারছিল। গিহান এগিয়ে দেখে ডেউকসু যে মেয়েটাকে মারছে সে আসলে ওই মেয়েটাই যে গিহানের পকেট কেটে জুয়ায় জেতা টাকাগুলো চুরি করেছিল। এবার গিহানও ছুটে গিয়ে কাংয়ের সাথে ঝামেলা পাকিয়ে দেয়। এ সময় কিছু অদ্ভুত ড্রেস পরা লোক বেরিয়ে আসে, তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এরাই মূলত এখানকার গার্ড, যারা গেমগুলো সঠিকভাবে পরিচালিত করবে। তাদের মধ্যে একজন গার্ড সবাইকে অ্যালার্ট করে দিয়ে তার কথা শোনার জন্য বলে। পার্টিসিপেন্টদের যেহেতু অজ্ঞান করে এখানে আনা হয়েছিল, তাই অনেকেই গেমের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল। গার্ড বলে সে কাউকে এখানে জোর করে তুলে আনেনি, বরং এখানকার সবাই ঋণে ডুবে আছে, তাই এই পথ বেছে নিয়েছে। সে কয়েকজনের ডিটেলসও তুলে ধরে এবং বলে তারা এখানকার প্রত্যেক পার্টিসিপেন্টের ব্যাপারে A to Z সব জানে, তাই কেউ যেন বিশৃঙ্খলা না করে। এরপরে সে গেমের কিছু রুলস সবাইকে জানায়, যেমন প্রথমত কোনো খেলোয়াড় খেলা বন্ধ করতে পারবে না, দ্বিতীয়ত কোনো খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, তৃতীয়ত অধিকাংশের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে কোনো মুহূর্তে যদি অধিকাংশ পার্টিসিপেন্ট খেলা বন্ধ করার পক্ষে থাকে তাহলে খেলা বন্ধ করে দেওয়া হবে। এরপরে গার্ড একটা বিশাল কাচের ভোল্ট দেখিয়ে বলে মোট 6 রাউন্ড খেলা হবে। প্রতিটা রাউন্ডের শেষে এই ভোল্টে টাকা জমা হবে। শেষ পর্যন্ত যে গেম জিতবে সে এই ভোল্টের পরিমাণ টাকা পেয়ে যাবে। এটা শুনে সবাই খেলতে রাজি হয়ে যায়, তাই গার্ডেরা প্রত্যেকের কাছে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নেয়। এরপরে তাদের ফটো তুলে নিয়ে গেমের জন্য সব প্রসেসিং শেষ করা হয়। আর এসবই একটা কন্ট্রোল রুমে বসে অন্যরকম পোশাক পরা একজন লোক তদারকি করছিল। এই লোকটার ছদ্মনাম হলো ফ্রন্টম্যান, সেই মূলত এখানকার লিডার। যাই হোক, এরপরে সব পার্টিসিপেন্টদের একটা ফিল্ডে নিয়ে আসা হয়। সেখানে গিহান তার ছোটবেলার বন্ধু সাংউকে দেখতে পায়। সাংউ ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্টেড, সে অনেক বড় কোম্পানিতে চাকরি করত, তাকে গ্রামের গর্ব বলা হতো, কিন্তু সেও ঋণের দায়ে এখানে এসে যোগ দিয়েছে। এটা গিহানের বিশ্বাসই হচ্ছিল না। সে সাংউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সাংউ জানায় সে পরে এই ব্যাপারে কথা বলবে। তো এরই মধ্যে গেম শুরুর অ্যানাউন্সমেন্ট শুরু হয়। তারা দূরে একটা গাছের নিচে বিশাল সাইজের একটা রোবোটিক পুতুল দেখতে পায়। অ্যানাউন্সমেন্টে বলা হয় তাদের এবার গ্রিন লাইট রেড লাইট গেম খেলতে হবে। এটা মূলত বাচ্চাদের একটা গেম। গ্রিন লাইট বললে সামনে এগোতে হবে আর রেড লাইট বলা মাত্রই থেমে যেতে হবে। রেড লাইট বলার পরেও যদি কেউ না থামে তাহলে সে হেরে যাবে। তো এখানকার পার্টিসিপেন্টদের 5 মিনিট সময় দেওয়া হয় আর এই 5 মিনিটের ভেতরে তাদের ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। আর এবারের গেমটা পরিচালনা করবে এই রোবোটিক পুতুলটা। তো টাইমার অন হবার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। পুতুলটা পেছনে ঘুরে গ্রিন লাইট বলতেই সবাই এগোতে শুরু করে। কয়েক সেকেন্ড পরে হঠাৎ পুতুলটা রেড লাইট বলে উঠে পার্টিসিপেন্টদের দিকে ঘুরে তাকায়। এ সময় একজন পার্টিসিপেন্ট নড়াচড়া করছিল, তাই পুতুলটার চোখে থাকা মোশন ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করে নেয় এবং একটা গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তে সে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে অনেকেই পালাতে শুরু করে আর তখনই তাদের উপরে অনর্গল গুলি চলতে শুরু হয় এবং তারা মারা যায়। এবার সবাই বুঝতে পারে তারা গেমটা যতটা সহজ ভেবেছিল মোটেও ততটা সহজ না। যত বেশি প্রাইজ তত বেশি রিস্ক। যাই হোক,
খেলার নিয়ম অনুযায়ী কেউ খেলা শেষ না করে বের হতে পারবে না, তাই বেঁচে থাকা পার্টিসিপেন্টরা খেলা চালিয়ে যেতে থাকে। এদিকে গিহান একজনের নিচে চাপা পড়ে আর বের হতে পারছিল না। পেছন থেকে সাংউ তাকে বলে এই খেলা বাঁচতে হলে তাদের নির্ধারিত টাইমের ভেতরে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে, না হলে তারা এমনিও মারা যাবে। সে গিহানকে টিপস দেয় সে যেন কোনো একজনের পেছনে দাঁড়িয়ে তার আড়ালে এগোতে থাকে, তাহলে সে পুতুলের মোশন ডিটেক্টর থেকে বেঁচে যাবে। তো সাংউর টিপস অনুযায়ী গিহান এগোতে শুরু করে। ফিনিশ লাইনে পৌঁছানোর আগে আরও অনেকেই মারা যায়। গিহান প্রায় ফিনিশ লাইনে পৌঁছে গিয়েছিল, কিন্তু একটা লাশের হাতের ওপরে পা পড়ায় সে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই পুতুলটা রেড লাইট বলে মুখ ঘুরিয়ে নেয়। এই মুহূর্তে এক চুল নড়াচড়া হলেই গিহান মারা পড়ত। ভাগ্য ভালো পেছন থেকে আলী আব্দুল নামের একটা ছেলে গিহানকে চেপে ধরেছিল, তাই শেষ মুহূর্তে সে বেঁচে যায়। অবশেষে টাইমারে যখন 1 সেকেন্ড বাকি, সেই মুহূর্তে গিহান এবং আলী আব্দুল ফিনিশ লাইনে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু তখনও কয়েকজন ফিনিশ লাইনে পৌঁছাতে পেরেছিল না। তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। অবশেষে অনেকগুলো মৃত্যু নিয়ে এই রাউন্ডটা শেষ হয়। যাই হোক, মৃত প্লেয়ারদেরকে গার্ডেরা একটা সিক্রেট চেম্বারে নিয়ে যায়। সেখানে বড় চুল্লি ছিল, সেই চুল্লির ভেতরে লাশগুলো ভস্ম করে ফেলা হয়। এদিকে বেঁচে যাওয়া প্লেয়ারেরা ক্লান্ত শ্রান্ত হতাশ হয়ে বসে থাকে। এ সময় গার্ডেরা সেখানে এসে অ্যালার্ম বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবাইকে গেমের প্রথম রাউন্ড শেষ করায় অভিনন্দন জানায়। এরপরে আজকের গেমের রেজাল্ট দেখায়। দেখা যায় 456 জন পার্টিসিপেন্টদের ভেতরে 255 জন এলিমিনেট হয়ে গেছে, অর্থাৎ মরে গিয়েছে। আর বর্তমানে 201 জন পার্টিসিপেন্ট টিকে আছে, যারা পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। কিন্তু আজকে সবাই যে পরিস্থিতি ফেস করেছে, তাতে পরের রাউন্ড খেলার মতো সাহস কারোরই ছিল না। তাই সবাই গার্ডের কাছে অনুনয় বিনয় করতে থাকে তাদের ছেড়ে দেবার জন্য। গার্ডেরা বলে তারা কাউকে জোর করে রাখতে চায় না, তারা শুধু তাদেরই শাস্তি দেয় যারা গেম খেলার সময়ে রুলস ভঙ্গ করে। তো যেহেতু গেমের তৃতীয় রুলস অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ পার্টিসিপেন্ট যেটা চাইবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে, তাই অধিকাংশ যদি খেলা অফ করে দিতে বলে তবে তাই হবে। এই জন্য তাদের একটা ভোট নেওয়া হবে। তবে ভোট গ্রহণের আগে গার্ড সবাইকে প্রথম রাউন্ড শেষে কত প্রাইজ মানি জমেছে সেটা দেখায়। এ সময় ভোল্টের ভেতরে অনর্গল টাকার বান্ডিল পড়তে থাকে। গার্ড জানায় প্রতিটা প্লেয়ারের জন্য বরাদ্দ 100 মিলিয়ন, আর এখন পর্যন্ত মারা গেছে 255 জন। সে হিসেবে এখন পর্যন্ত 25.5 বিলিয়ন প্রাইজ মানি ভোল্টে জমা পড়েছে। তো এখন যদি পার্টিসিপেন্টরা খেলতে না চায়, তাহলে ভোল্টের সব টাকা মৃতদের পরিবারকে দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি তারা খেলা চালিয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত যে খেলায় জিতবে সে 456 জন প্লেয়ারের টোটাল প্রাইজ মানিটা, অর্থাৎ 45.6 বিলিয়ন ওন একাই পাবে। প্রাইজ মানির অ্যামাউন্টটা শুনে অনেকেই লোভে পড়ে যায় এবং নিজের সিদ্ধান্তের পরিবর্তন করে। যাই হোক, এরপরে ভোটের আয়োজন করা হয়। 201 জনের ভেতরে 200 জনের ভোট নেওয়া হয়ে যায় এবং দেখা যায় 100 জন খেলা চালিয়ে যাওয়ার পক্ষে এবং বাকি 100 জন খেলা বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এখন লাস্ট ভোটটা দেওয়ার জন্য এগিয়ে যায় বৃদ্ধ ইলনাম। সে এটা সেটা ভেবে অবশেষে খেলা বন্ধ করার পক্ষে ভোট দেয়। ফলে সংখ্যাগরিষ্ঠ পার্টিসিপেন্ট যেহেতু খেলা বন্ধের পক্ষে ভোট দিয়েছিল, তাই গার্ডেরা খেলার সমাপ্ত ঘোষণা করে। তখনও কিছু প্লেয়ার খেলা চালিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু গার্ডেরা নিয়মের বাইরে যেতে পারবে না। তবে তারা জানায় সকল পার্টিসিপেন্টরা এখানে ফিরে আসার জন্য আরেকটা সুযোগ পাবে। তখন যদি সবাই ফিরে আসে, তবে খেলাটা আবার কন্টিনিউ করা হবে। তো এরপর সব প্লেয়ারদের চোখ হাত পা বেঁধে বিভিন্ন জায়গায় ফেলে আসা হয়। তারপরে যে যার বাড়ি ফিরে যায়। তবে একমাত্র গিহান সোজা থানায় চলে যায়। সে থানায় অফিসারদেরকে সব ঘটনা খুলে বলে, কিন্তু স্বাভাবিকভাবেই কেউ তার কথা বিশ্বাস করে না। গিহান স্কুইড গেমের কার্ডটা পুলিশকে দেয় এবং কার্ডের নম্বরে ফোন দিতে বলে, তাহলেই সব প্রমাণ হয়ে যাবে। পুলিশ গার্ডের নম্বরে ফোন দিলে দেখা যায় এটা একজন মেয়ে রিসিভ করেছে, আর সে গেম টেমের ব্যাপারে কিছুই জানে না। তাই গিহানকে পাগল মাতাল ভেবে থানায় থেকে বের করে দেওয়া হয়। সে হতাশ হয়ে বাড়ি ফিরে এসে দেখে বাড়িতে তার মা নেই। তো সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে দেখে সাংও দূর থেকে নিজের মাকে এবং দোকানকে দেখছে। গিহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে সে বাড়ি ফিরছে না কেন। সাংও জানায় সে অনেক টাকা লোন ধার বাকি করে শেয়ার মার্কেটে লাগিয়েছিল। সে অফিসের ক্যাশের টাকাও শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, কিন্তু সব টাকা সে লস খেয়ে গেছে। এমনকি সে তার মায়ের বাড়ি দোকান সবকিছুর ওপরেই লোন উঠিয়ে ফেলেছে। সেগুলো শোধ দেওয়ার মতো টাকা তার কাছে নেই, এই জন্য সে বাড়ি ফিরতে পারছে না। তো এরই মধ্যে আবার গিহানের কাছে ফোন আসে আর তাকে হাসপাতালে ডাকা হয়। সে হাসপাতালে গিয়ে দেখে তার মা শয্যাশয়ী। ডাক্তার বলে
গিহানের মায়ের পায়ে একটা ক্ষত হয়েছিল। যেহেতু ওনার ডায়াবেটিস ছিল তাই ক্ষতটা শুকায়নি, বরং ইনফেকশন পুরো পায়ে ছড়িয়ে পড়েছে। এখন ওনাকে বাঁচাতে হলে অপারেশন করা জরুরি, কিন্তু মায়ের অপারেশন করানোর মতো টাকা গিহানের কাছে ছিল না। তাই তার নিজের কাছে নিজেকেই খুব ছোট মনে হচ্ছিল। যাই হোক, এদিকে থানার একজন পুলিশ অফিসার জুনহো তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল। তার ভাই বেশ কিছুদিন ধরে নিখোঁজ। সে হোস্টেলে তার ভাইয়ের রুমটা খুঁজতে যায় এবং সেখানে সেম একটা কার্ড খুঁজে পায়, যেমনটা গিহান আজ থানায় দেখিয়েছিল। কার্ডটা দেখে অফিসার জুনহো সন্দেহ করে গিহান যা কিছু বলেছে তার সবই হয়তো সত্যি। তাই সে এবার গিহানকে খুঁজতে শুরু করে। অন্যদিকে কাং ফিরে এসে একটা অনাথ আশ্রমে যায়। এখানে সে তার ভাইকে রেখে গিয়েছে। আসলে কাং এবং তার পরিবার উত্তর কোরিয়ার বাসিন্দা। সেখানে কিছু ঝামেলার কারণে সে ভাইকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছে। এখন সে মাকেও এখানে আনার চেষ্টায় আছে, তাই বিভিন্নভাবে টাকা ইনকাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনকামের চক্করে সে ভাইকেও সাথে রাখতে পারছে না, তাই অনাথ আশ্রমে তাকে রেখেছে। এদিকে গেমের আরেক পার্টিসিপেন্ট আলী আব্বাস একটা কারখানায় চাকরি করত। সে তার বসের কাছে কিছু টাকা পেত, কিন্তু বস তাকে টাকা দিতে চাইছিল না। এই নিয়ে তার বসের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে বসের হাত একটা মেশিনের ভেতরে ঢুকে যায় এবং হাতটা থেতলে যায়। এই সুযোগে আলী টাকার একটা প্যাকেট নিয়ে পালিয়ে যায়। তারপর সে বাড়ি ফিরে আসে এবং স্ত্রীকে বলে সে যেন দেশে ফিরে যায়। এখানকার ঝামেলা শেষ করে তারপরে সেও দেশে ফিরে যাবে। এদিকে গিহান টাকা ম্যানেজের চেষ্টা করছিল, কিন্তু কেউই তাকে টাকা দিচ্ছিল না। হতাশ হয়ে সে একটা বারে বসেছিল। হঠাৎ সেখানে তার বৃদ্ধ ইলনামের সাথে দেখা হয়ে যায়। ইলনাম বলে সে আবারও গেমে ফেরত যেতে চায়। সে এমনিও বেশি দিন বাঁচবে না, তাই মরার আগে সে থ্রিলিং কিছু ফিল করতে চায়, জীবনের মানেটাকে বুঝতে চায়। যদিও গিহান তখনও গেমে ফেরত যাবার ব্যাপারে কিছুই ভাবছিল না। সে টাকার জন্য এবার তার প্রাক্তন স্ত্রীর কাছে যায়, কিন্তু সে তাকে দুর্ব্যবহার করে বের করে দেয়। একটু পরে প্রাক্তন স্ত্রীর বর্তমান স্বামী বেরিয়ে এসে গিহানকে টাকা দিয়ে বলে সে যেন আর কখনো তার ফ্যামিলিকে বিরক্ত না করে। এটা শুনে গিহান রেগে যায় এবং লোকটাকে ঘুষি মেরে টাকাগুলো তার মুখের ওপরে ছুঁড়ে মারে। এ সময় গিহানের মেয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই দৃশ্য দেখে ফেলে। গিহান লজ্জায় মাথা নামিয়ে সেখান থেকে চলে আসে। সে হতাশ হয়ে বাড়ি ফিরছিল, তখন অফিসার জুনহো তাকে আটকায় এবং গেমের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই সাথে সে জানায় গিহানের মতো সেম কার্ড সে তার ভাইয়ের ঘরে পেয়েছে, আর তার ভাই কিছুদিন ধরে মিসিং। তাই ভাইকে খুঁজতে সে গিহানের কাছে হেল্প চায়, কিন্তু গিহান হেল্প করার মতো পরিস্থিতিতে ছিল না। সে জুনহোকে এড়িয়ে চলে যায়। বাড়িতে ঢোকার সময়ে গিহান দেখে তার দরজার ফাঁকে স্কুইড গেমের একটা ইনভাইটেশন কার্ড রাখা আছে। সে কার্ডটা হাতে নিয়ে আবারও গেমে ফেরার সিদ্ধান্ত নেয়। তাই একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে দাঁড়ায় এবং একটু পরেই একটা গাড়ি এসে আগেরবারের মতোই অজ্ঞান করে তাকে নিয়ে যায়। তবে এই সময় একটা ঘটনা ঘটে যায়। জুনহো গিহানকে ফলো করছিল, তাই স্কুইড গেমের লোকেরা যখন গিহানকে নিয়ে যাচ্ছিল তখন জুনহো তাদেরকেও ফলো করতে শুরু করে। এরপরে গাড়িটা ট্রাফিকে থামলে জুনহো খুব সাবধানে গাড়ির নিচে ঢুকে গাড়ি কোনো পার্টস ধরে ঝুলে থাকে। এরপরে গাড়িটা একটা পোর্টে জাহাজের ভেতরে নিয়ে আসা হয়। সেখানে গিহানের গাড়িটা ছাড়াও আরও অনেক পার্টিসিপেন্টদের গাড়ি ছিল। এ সময় গার্ডেরা বিভিন্ন দিকে বিচ্ছিন্ন হয়ে গেলে জুনহো একজন গার্ডকে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। তারপরে তার ড্রেস এবং মাস্ক পরে লাশটা পানির ভেতরে ফেলে দেয়। লাশটা ফেলার আগে জুনহো নিজের সার্ভিস আইডি কার্ড গার্ডটার পকেটে ঢুকিয়ে দেয়। এরপরে সে বাকি গার্ডদের সাথে মিশে যায়। মাস্ক থাকার কারণে কেউ সেটা বুঝতেও পারে না। যাই হোক, সবাইকে একটা বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে আসা হয়। তারপরে স্কুইড গেমের প্লেসে নিয়ে এসে সবার জামাকাপড় বদলে ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয়। সকালে সবার জ্ঞান ফেরার পরে দেখা যায় 201 জনের ভেতরে 187 জন পার্টিসিপেন্ট ফিরে এসেছে। একটু পরে সবাইকে বেশ ভালো খাবার খেতে দেওয়া হয়। সেদিনের মতো কাউকে কোনো টাস্ক দেওয়া হয় না। রাতে পার্টিসিপেন্টদের ভেতরে হান মিনিউ নামের এক মহিলা সিগারেট খেতে চাইছিল, কিন্তু এখানে নিজেদের সাথে কোনো কিছু রাখা নিষেধ ছিল। তাই সে গোপনাঙ্গের ভেতরে করে একটা কৌটোতে সিগারেট লুকিয়ে রেখেছিল। তাই সে টয়লেটে যাবার বাহানা জুড়ে দেয়। গার্ডেরা বলে এখন রুমের বাইরে যাওয়ার অনুমতি নেই। তবুও মিনিউ জেদ ধরে। তার খুব জোর টয়লেট পেয়েছে, তাকে যেতে না দিলে সে এখানেই টয়লেট করে ফেলবে। উপায় না পেয়ে গার্ডেরা তাকে টয়লেটে যাবার পারমিশন দেয়। মিনিউকে যেতে দেখে কাং বলে সেও টয়লেটে যেতে চায়, তাই গার্ড তাদের টয়লেটে ঢুকতে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। মিনিউ যে টয়লেটে ঢোকে কাংও একই টয়লেটে ঢোকে। তারপরে সে একটা ছুরি বের করে। সে ছুরিটা যেভাবেই হোক গার্ডদের থেকে লুকিয়ে রেখেছিল,
কাং ছুরি দিয়ে সিলিংয়ের করিডোরের একটা ঢাকনা খুলে ফেলে, তারপরে উপরের করিডোরে উঠে যায়। সে করিডোর দিয়ে আস্তে আস্তে এগোনোর সময়ে রান্নাঘরটা দেখতে পায়। গার্ডেরা রান্নাঘরে বিশাল সব পাতিলে চিনি গোলাচ্ছিল। সে এটা দেখার পরে আবারও করিডোর বেয়ে টয়লেটে নেমে আসে। এতক্ষণ ধরে কাংকে মিনিউ সাপোর্ট দিচ্ছিল। কাং নেমে আসার পরে তারা টয়লেট থেকে বেরিয়ে আসে এবং স্বাভাবিকভাবে গণরুমে ফিরে যায়। ফিরে আসার পরে মিনিউ কাংকে জিজ্ঞেস করে সে কি দেখেছে। কাং জানায় সে চিনি গলাতে দেখেছে, কিন্তু চিনি গলানোর কারণ তারা বুঝতে পারে না। সকালে তাদের সবাইকে নাস্তা দেওয়া হয়, তবে একজন পার্টিসিপেন্টকে নাস্তার পাউরুটির ভেতরে কোনো গার্ড একটা চিরকুট দেয় এবং পরের গেম সম্পর্কে তাকে জানিয়ে দেয়। এই পার্টিসিপেন্ট একজন ডাক্তার ছিল, তার নাম বিয়ঙ্গি। গার্ডের সাথে তার কি সম্পর্ক সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, নাস্তা শেষ হলে সবাইকে দ্বিতীয় গেমের জন্য রেডি হতে বলা হয়। প্লেগ্রাউন্ডে যাবার সময় সাংউ কাংকে বলে সে গতরাতে কাংকে মিনিউর সাথে কথা বলতে শুনেছে। তাই সাংউ কাংকে জিজ্ঞেস করে সে এক্স্যাক্টলি কি দেখেছে। সে যদি সঠিকভাবে বলতে পারে তাহলে সাংউ পরবর্তী গেম সম্পর্কে আন্দাজ করতে পারবে। কাং সাংউকে জানায় সে চিনি গলাতে দেখেছে। সাংউ তখন বুঝতে পারে না গার্ডেরা চিনি কেন গলাচ্ছিল। তবে একটু পরেই তাদেরকে প্লেগ্রাউন্ডে আনা হয় এবং তারা দেখতে পায় দেয়ালে 4টা শেপ আঁকা আছে, একটা বৃত্ত, একটা ত্রিভুজ, একটা স্টার এবং একটা ছাতা। এগুলো দেখি সাংউয়ের ছোটবেলার মেলার কথা মনে পড়ে। মেলাতে চিনি গলিয়ে বিভিন্ন ছাঁচের মিঠাই বানানো হতো। সাংউ আন্দাজ করে ফেলে পরের গেমটা কি হতে চলেছে। তবে গিহান তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে নিজের বন্ধুকেও এই ব্যাপারে কিছুই বলে না। তো যাই হোক, অ্যানাউন্সমেন্টে সব প্লেয়ারকে বলা হয় তারা যেন এই 4টি শেপের যে কোনো একটার সামনে দাঁড়িয়ে পড়ে। সবাই তাদের পছন্দ মতো শেপের সামনে দাঁড়িয়ে পড়ে। এরপরে দেখা যায় আসল টুইস্ট। সবাইকে তাদের পছন্দ মতো শেপ অনুযায়ী চিনির একটা ছাঁচ এবং একটা সুই দেওয়া হয় আর বলা হয় ছাঁচটা না ভেঙে 10 মিনিটের ভেতরে তাদের এই শেপটা বের করে আনতে হবে। কেউ যদি ছাঁচ ভেঙে ফেলে বা নির্ধারিত টাইমের ভেতরে কাজ শেষ করতে না পারে তাহলে সে হেরে যাবে। আর এখানে হেরে যাওয়া মানেই তো মৃত্যু নিশ্চিত। তো সাংউ যেহেতু গেমের ব্যাপারে বুঝে গিয়েছিল তাই সে ত্রিভুজের শেপের সামনে দাঁড়িয়ে পড়েছিল, আর গিহান কিছু না বুঝেই ছাতার শেপের সামনে দাঁড়িয়েছিল। তাই খেলা শুরু হবার পরে সাংউ ইজিলি ত্রিভুজটা শ্বাস থেকে আলাদা করে ফেলে এবং গেম জিতে বেরিয়ে যায়। যারা সহজ শেপ পেয়েছিল তারা দ্রুত সেকেন্ড রাউন্ড শেষ করে ফেলে, কিন্তু গিহানের মতো যারা কঠিন শেপ সিলেক্ট করেছিল তারা মহা মুসিবতে পড়ে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করতে থাকে, মাঝখানে অনেকে মরেও যায়। এদিকে সময় শেষ হয়ে আসছিল, তাই গিহান একটা বুদ্ধি খাটায়। সে শ্বাসটা চাটতে শুরু করে, এতে শেপের খাঁজগুলো ভিজে নরম হয়ে আসে। তার দেখা দেখি আরও অনেকেই নিজেদের শ্বাস চাটতে শুরু করে, আর একদম শেষ মুহূর্তে গিহান সহ অনেকেই নিজেদের শেপটা শ্বাস থেকে বের করে আনতে সক্ষম হয়। এরপরে তাদের প্লেগ্রাউন্ডের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরই মধ্যে আবার একটা অঘটন ঘটে যায়। একজন হেরে যাওয়া প্লেয়ার একটা গার্ডকে সুই দিয়ে আঘাত করে এবং আরেকজন গার্ডের পিস্তল কেড়ে নিয়ে তাকে হোস্টেজ বানিয়ে নেয়। লোকটা গার্ডকে নির্দেশ দেয় তার মাস্কটা খুলে ফেলার জন্য। মাস্ক খোলার পরে দেখা যায় গার্ডটা একেবারে টিনেজ বয়সী। লোকটা এরকম বাচ্চা একটা ছেলেকে বিবেকবোধের কারণে মারতে পারে না, তাই নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে সুইসাইড করে নেয়। এ সময় ভেতর থেকে ফ্রন্টম্যান বেরিয়ে আসে এবং মাস্ক খোলা গার্ডকে গুলি করে মেরে ফেলে। তারপরে বলে এখানে যদি কোনো গার্ডের পরিচয় কেউ জেনে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই বলে সে বাকি গার্ডদেরও সাবধান করে দেয়। যাই হোক, সবাই রুমে ফিরে আসার পরে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট জানানো হয়। এই রাউন্ডে 187 জনের ভেতরে 79 জন মারা গিয়েছে, মানে এলিমিনেটেড হয়ে গেছে। তাই তাদের ভাগের টাকাগুলো ভোল্টে জমা হয়ে যায়। ভোল্টের টাকা বাড়তে দেখে অনেকেরই মুখে হাসি ফুটে ওঠে। তো কিছুক্ষণ পরে সবাইকে খাবার দেওয়া হয়। আজকের ডিনারে জাস্ট একটা সিদ্ধ ডিম আর 1 বোতল বিয়ার দেওয়া হয়। তাই ডেক্সু আর তার গ্রুপ 2 বার করে খাবার নেয়। ফলে লাস্টে দেখা যায় 5 জন মানুষ আর খাবার পায় না। এখানে সবার জন্য সমান পরিমাণ খাবার বরাদ্দ থাকে। ডেক্সুর গ্রুপ যেহেতু 2 বার খাবার নিয়েছে তাই লাস্টের 5 জনের ভাগে আর খাবার জোটে না। এই 5 জনের একজন রেগে গিয়ে ডেক্সুর কাছ থেকে খাবার কেড়ে নিতে গেলে ডেক্সু তাকে মারতে মারতে একদম মেরেই ফেলে। এসব দেখে গিহান গার্ডদের কাছে নালিশ করে, কিন্তু গার্ডেরা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা কোনো রকম প্রতিহত করে না। একটু পরে দেখা যায় মৃত প্লেয়ারটার ভাগের টাকাও ভোল্টে জমা হয়। এটা দেখার পরে সব পার্টিসিপেন্টদের ধারণা হয় এখানে কেউ মরে যাওয়া মানেই তাদের লাভ। তাই কেউ কেউ এই সুযোগের ফায়দা লোটার প্ল্যান করে আর কেউ কেউ সতর্ক হয়ে যায়।
এদিকে ডাক্তার বিয়ঙ্গি কিন্তু পার্টিসিপেন্টদের সাথে ছিল না। আসলে এখানে একদল গার্ড মৃত প্লেয়ারদের শরীর থেকে অর্গান বের করে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিত, আর এই অর্গানগুলো বিয়ঙ্গি বের করে দিত। এজন্যই গার্ডেরা তাকে বিভিন্নভাবে চিরকুট পাঠিয়ে পরবর্তী গেমের ব্যাপারে জানিয়ে দিত, যাতে সে দ্রুত মরে না যায়। তো এই ছিল বিয়ঙ্গি আর গার্ডের মধ্যে ডিল। আজকের মতো সার্জারি শেষ হলে গার্ডেরা বিয়ঙ্গিকে একটা ডিম দেয়, সেই সাথে জানায় আজকে ইচ্ছে করেই প্লেয়ারদেরকে অল্প খাবার দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লাগায় আর হতাহতের ঘটনা ঘটে। এগুলো গেমেরই অংশ। তাই বিয়ঙ্গিকে সাজেশন দেয় আজকে রাতে যেন সে শক্তিশালী কোনো গ্রুপের সাথে যোগ দেয়। এছাড়া ডিমের ভেতরে চিরকুটে তাকে পরবর্তী দিনের গেমের ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়। বিয়ঙ্গি রুমে ফিরে এসে ডেক্সুর গ্রুপে যোগ দিতে চায়। সে ডেক্সুকে বলে পরের গেমের ব্যাপারে সে জানে, তাই ডেক্সু যদি আজ রাতে তাকে প্রোটেক্ট করে তাহলে সেও ডেক্সুকে প্রোটেক্ট করবে। যাই হোক, রাতে যে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এটা সবাই বুঝতে পেরেছিল। তাই গিহান, সাংইউ, আলী আব্দুল আর ইলনাম একসাথে সেফ কোথাও থাকার প্ল্যান করে। রাতে লাইট অফ হওয়া মাত্রই শক্তিশালী যারা ছিল তারা দুর্বলদের উপরে আক্রমণ করা শুরু করে। রাতের অন্ধকারে শুধু আর্তনাদ শোনা যায় আর লাশের স্তূপ গড়ে ওঠে। ডেক্সুর যেহেতু কাংয়ের ওপরে আগে থেকেই রাখছিল, তাই সে এবার কাংকে অ্যাটাক করে। কাংকে বিপদে দেখে গিহাং এবং তার গ্রুপ এগিয়ে এসে ডেক্সুর গ্রুপকে প্রতিহত করে। এই সময় বৃদ্ধ ইলনাম একটা আলমিরার ওপরে উঠে বসেছিল। সে এসব আর সহ্য করতে না পেরে চিৎকার করতে শুরু করে। তখন ফ্রন্টম্যান গার্ডদের লাইট জ্বালাতে নির্দেশ দেয়। লাইট জ্বালানো মাত্রই গার্ডেরা সবাইকে অ্যালার্ট করে দিয়ে সবার কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। এই সময় ছদ্মবেশে থাকা অফিসার জুনহো গিহানের পেছনে এসে দাঁড়ায় এবং ফিসফিস করে বলে ইনহো নামের কোনো প্লেয়ারকে সে চিনে কিনা। গিহান জানায় এখানে তারা কেউই কারোর নাম জানে না। এটা শোনার পরে জুনহো সরে যায়। তো এরপরে গার্ডেরা মৃত প্লেয়ারদের সৎকারের ঘরে নিয়ে যায় এবং আগুনে ডেড বডিগুলো ভস্ম করে ফেলে। যাই হোক, একটা দুর্বিষহ রাত কেটে সকাল হয়। সকালে সবাইকে তৃতীয় রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে ডাকা হয়। গত রাতে 27 জন মারা গিয়েছে, তাই আর 80 জন প্লেয়ার বাকি ছিল। অ্যানাউন্সমেন্টে জানানো হয় এই গেমটা গ্রুপ আকারে খেলা হবে, তাই সবাইকে 10 মিনিট সময় দেওয়া হয় গ্রুপ মেম্বার খোঁজার জন্য। তাদেরকে এক একটা গ্রুপে 10 জন করে ভাগ হয়ে যেতে বলা হয়। ডেক্সু তার গ্রুপে সব শক্তিশালী প্লেয়ারদের ঢোকায়, আর এই জন্য সে গ্রুপ থেকে মিনিউকে বের করে দেয়। মিনিউ রাগ করে বলে এই প্রতারণার প্রতিশোধ সে নিশ্চয়ই নেবে। ডেক্সু তার কথায় কান দেয় না, কারণ এখানে সবচেয়ে শক্তিশালী গ্রুপ তারই ছিল। তো বাকিরাও যে যার মতো গ্রুপ বানিয়ে নেয়। 8টা গ্রুপের মধ্যে সবচেয়ে দুর্বল গ্রুপ হয়ে দাঁড়ায় গিহানের গ্রুপটা। মিনিও লাস্টে এসে গ্রুপে জয়েন করে, ফলে তাদের গ্রুপে 3 জন মেয়ে হয়ে যায়। পাশাপাশি বৃদ্ধ ইলনাম তো আছেই, তার ওপর আবার আলী আব্দুলের একটা হাতের 2টো আঙ্গুল নেই। কিন্তু তাদের আর কী বা করার আছে, ভাগ্যে যা আছে তাই তো হবে। যাই হোক, এরপরে সবাইকে বলা হয় তাদের এবারে গেম হলো টাগ অফ ওয়ার, মানে দড়ি টানা আর কি। এই গেমের প্লেগ্রাউন্ড ফ্লোর থেকে অনেক ওপরে রাখা হয়েছে। সেখানে 2টো গ্রুপ দড়ির 2টো প্রান্ত ধরে থাকবে। এরপরে 2 গ্রুপ দড়ি টানাটানি করবে। যে গ্রুপ শেষ পর্যন্ত হেরে যাবে তারা উপর থেকে পড়ে মরে যাবে, আর বিজয়ীরা পরের রাউন্ডে পৌঁছে যাবে। তো এরপরে লটারি করে সিলেক্ট করা হয় কোন 2টো টিম প্রথমে খেলবে। ডেক্সুর গ্রুপের সাথে টিম 7-এর খেলা পড়ে। ডেক্সুর গ্রুপটা খুব বেশি শক্তিশালী হওয়ায় তারা সহজেই টিম 7-কে হারিয়ে দেয়। তো এরপরে গিহানের গ্রুপের সাথে টিম 5-এর খেলা পড়ে। ডেক্সুর গ্রুপের পরে টিম 5ই বাকিদের তুলনায় বেশি শক্তিশালী ছিল, তাই গিহানের গ্রুপের সবাই খেলা শুরুর আগেই অনেক ঘাবড়ে যায়। তবে বৃদ্ধ ইলনাম তাদের ভরসা দিয়ে বলে এই গেমটা শুধু শক্তি দিয়ে খেললেই হয় না, বুদ্ধিরও ব্যবহার করতে হয়। সে ছোটবেলায় অনেক খেলেছে এই গেম, তাই এই গেম জেতার ট্রিক্স সে জানে। খেলা শুরু হবার আগেই সে নিখুঁতভাবে সবাইকে প্রতিটা ট্রিক্স শিখিয়ে দেয়, আর সেই ট্রিক্স অনুযায়ী সবাই বেশ ভালোই খেলছিল। কিন্তু শেষের দিকে তারা খেই হারিয়ে ফেলে। তখন লাস্ট মুহূর্তে সাংউ পরামর্শ দেয় তারা যেন একসাথে 3 ধাপ সামনে এগোয়, এতে মোশন সিকনেসের জন্য বিপক্ষ দলের প্লেয়াররা পড়ে যাবে, আর সেই সুযোগে তারা এক নাগারে টান দিয়ে তাদের হারিয়ে দেবে। তো সাংউর পরামর্শ মতো টেকনিক ইউজ করে অসম্ভবকে সম্ভব করে দিয়ে তারা বিপক্ষ দলকে হারিয়ে দেয়। এরপরে তারা রাউন্ড শেষ করে রুমে ফিরে যায়। তবে তারা কেউ নিশ্চিন্ত হতে পারে না, কারণ একটু পরেই রাত নামবে আর সমস্ত লাইট অফ হয়ে যাবে। লাইট অফ হওয়া মানেই মৃত্যুর আতঙ্ক। ডেক্সুর গ্রুপ আজকেও নিশ্চয়ই মানুষ মারার নেশায় মেতে উঠবে, তাই নিজের গ্রুপকে বাঁচাতে গিহান সিদ্ধান্ত নেয় আজকের রাতটা সবাই একসাথে ঘুমাবে না। তারা শিডিউল অনুযায়ী 2জন করে পাহারায় থাকবে এবং বাকিরা ঘুমাবে। তো তারা এভাবে রাতে পাহারা বসিয়ে দেয়। এদিকে গার্ডেরা আজকের লাশগুলো থেকে কিছু লাশ আলাদা করে,
গার্ডেরা সৎকারের রুমে চুল্লির ভেতরে একটা সিক্রেট চেম্বার বানিয়ে রেখেছিল। তারা চুল্লির ভেতরে লাশ ঢোকাতো ঠিকই, কিন্তু বিশেষ পদ্ধতিতে তারা আবার লাশগুলো চুল্লির বাইরে পাঠিয়ে দিত। তারপর লাশগুলো অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হতো। মনিটরিং রুমেও তাদের একজন লোক থাকতো যে এইসব সিসিটিভি ফুটেজগুলো অন্য ফুটেজের সাথে রিপ্লেস করে দিত। তো সিলেক্টেড লাশগুলো আলাদা করে নিয়ে তারা ডাক্তার বিয়ঙ্গিকে খবর দেয়। বিয়ঙ্গি এসে অর্গান বের করতে শুরু করে। এ সময় গার্ডের সাথে ছদ্মবেশে থাকা জুনহো উপস্থিত ছিল। অর্গান বের করার সময়ে গার্ডেরা একটা লাশকে নিয়ে ফাজলামি করছিল। কিছুদিন আগে তারা একটা লাশ পেয়েছিল, সেটার অর্গান বের করতে গিয়ে দেখে তার শুধুমাত্র একটা কিডনি রয়েছে। এটা শুনে জুনহোর বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে, কারণ তার ভাইয়েরও শুধু একটাই কিডনি ছিল। তো সার্জারি শেষ হলে জুনহো এবং আরেকজন গার্ডকে অর্গানগুলো ডেলিভারি দিতে পাঠানো হয়। এই স্কুইড গেমের প্লেস থেকে বের হওয়ার জন্য একটা খুবই সিক্রেট পথ ছিল, যেটা ভিআইপিদের ইমার্জেন্সি মুহূর্তে পালানোর জন্য বানানো হয়েছিল। এই পথটাই তারা অর্গান ডেলিভারির জন্য ব্যবহার করত। তো তারা অর্গান নিয়ে চলে যাওয়ার পরে সেখানে আরও দুজন গার্ড ছিল। ডাক্তার বিয়ঙ্গি জিজ্ঞেস করে পরবর্তী গেম কি। গার্ডেরা জানতো না পরের গেম কি হতে চলেছে, তাই এই ব্যাপারে তারা কিছুই বলতে পারে না। এজন্য বিয়ঙ্গি রেগে যায়। সে একজন গার্ডকে ছুরি দিয়ে হোস্টেজ বানায়। এরপরে তাদের হাতাহাতি শুরু হয়। বিয়ঙ্গি একটা গার্ডকে ঘায়েল করে বাইরে পালিয়ে যায়। এদিকে সিক্রেট রাস্তা দিয়ে বের হওয়ার পরে জুনহো তার সঙ্গের গার্ডটাকে গান পয়েন্ট করে এবং বলে তারা যে এক কিডনির লোকটার কথা বলেছিল সে জুনহোর ভাই। এটা শুনে গার্ড বলে জুনহোর ভুল হচ্ছে, তারা এক কিডনির যার কথা বলছিল সে একজন মহিলা ছিল। গার্ড জুনহোকে বলে তার ভাইকে খুঁজতে হলে তাকে লিডারের রুমে যেতে হবে, সেখানে সব প্লেয়ারদের রেকর্ড রয়েছে। জুনহো গার্ডকে সেখানেই গুলি করে মেরে ফেলে। তারপরে লিডারের মানে ফ্রন্টম্যানের রুমের দিকে যাওয়া শুরু করে। এদিকে ডাক্তার বিয়ঙ্গিকে ফলো করে গার্ড একটা ফিল্ডে চলে আসে। সে বিয়ঙ্গিকে পাগলামি করতে বারণ করছিল। সে বোঝাচ্ছিল শীঘ্রই পরের গেমের ব্যাপারে জেনে সে বিয়ঙ্গিকে অ্যালার্ট করবে। এই সময় ভেতর থেকে ফ্রন্টম্যান বেরিয়ে আসে। সে গার্ডকে বলে তোমরা প্লেয়ারদের অর্গান চুরি করে বিক্রি করো, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু তোমরা বড় একটা রুলস ভঙ্গ করেছ। এই গেমের ইকুয়ালিটি নষ্ট করেছ। এই গেমের সবচেয়ে বড় আদর্শের জায়গা হলো এখানে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়, অথচ তুমি ডাক্তারকে ইনফরমেশন দিয়ে এই ইকুয়ালিটি নষ্ট করেছ। এই বলে ফ্রন্টম্যান গার্ডকে মেরে ফেলে। সেই সাথে অন্যান্য গার্ডেরা ডাক্তার বিয়ঙ্গিকেও মেরে ফেলে। একটু পরে ফ্রন্টম্যান বাকি দুজন মৃত গার্ডের ব্যাপারেও জেনে যায়। এমনকি এটাও জেনে যায় 29 নম্বর গার্ডটাকে দেখা যাচ্ছে না। এই 29 নম্বর গার্ডের আইডেন্টিটি জুনহোর কাছে ছিল। ফ্রন্টম্যান মৃত গার্ডের শরীর থেকে বুলেট বের করে দেখে এই বুলেটে যেই গান ব্যবহার করা হয় সেই ধরনের গান এখানে ইউজ করা হয় না। তাই সে বুঝে যায় বহিরাগত কেউ এখানে প্রবেশ করেছে, তাই সে তাকে খুঁজে বের করতে বলে। এদিকে জুনহো ততক্ষণে ফ্রন্টম্যানের ঘরে পৌঁছে গিয়েছিল। সে প্লেয়ারদের রেকর্ড বই খুলে তার ভাইকে খুঁজতে শুরু করে, কিন্তু প্লেয়ারদের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না। এবার সে বিভিন্ন বছরে এই গেমে যারা উইনার হয়েছে তাদের লিস্ট বের করে। সে হঠাৎ 2015 সালের উইনার হিসেবে তার ভাইয়ের নাম দেখতে পায়। তার ভাইয়ের প্লেয়ার নম্বর ছিল 132। সে কনফার্ম হওয়ার জন্য 2015 সালের প্লেয়ার রেকর্ড থেকে 132 নম্বর লিস্ট বের করে এবং দেখে তার ভাই সত্যি 2015 সালের স্কুইড গেমের উইনার ছিল। এদিকে ফ্রন্টম্যানের নির্দেশে সব প্লেয়ারকে ঘুম থেকে তুলে দেওয়া হয়। তারপরে তাদেরকে চতুর্থ রাউন্ডের জন্য গেম হলে নিয়ে যাওয়া হয়। তবে গেম শুরুর আগে তাদেরকে রুলস ভঙ্গ করা সব গার্ডদের এবং ডাক্তার বিয়ঙ্গিকে দেখানো হয়। এদের সবাইকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। প্লেয়ারদের জানানো হয় এরা সবাই রুলস ভেঙেছিল, তাই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখানে গার্ড হোক বা প্লেয়ার সবার জন্য সমান শাস্তি। এখানে সবাইকে সম অধিকারের চোখেই দেখা হয়। তো এরপরে সব প্লেয়ারকে গেম হলে ঢুকানো হয়। তাদেরকে অ্যানাউন্সমেন্টে বলা হয় এবার প্রত্যেকের 2 জনের টিম বানাতে হবে। এবারে খেলাটা জোড়ায় জোড়ায় খেলা হবে। পার্টনার চুজ করার জন্য সবাইকে 10 মিনিট সময় দেওয়া হয়। প্রায় সবাই নিজেদের পার্টনার সিলেক্ট করে ফেলেছিল, তবুও গিহান নিজের পার্টনার ম্যানেজ করতে পেরেছিল না। এরই মধ্যে সে একজনের কাছে জানতে পারে ডাক্তার বিয়ঙ্গি মরে যাওয়ার পরে এখন মোট প্লেয়ার আছে 39 জন। তাই সবাই জোড়া বানানোর পরে লাস্ট একজন কোনো পার্টনার পাবে না, তাকে হয়তো খেলা শুরুর আগেই মেরে ফেলা হবে। এটা শুনে গিহান বৃদ্ধ ইলনামের দিকে খেয়াল করে। সবচেয়ে দুর্বল প্লেয়ার হওয়ায় তাকে কেউই পার্টনার বানাতে চাইছিল না। সে একা এক কোনায় বসেছিল। এটা দেখে গিহানের খারাপ লাগে, তাই সে ইলনামকেই নিজের পার্টনার বানিয়ে নেয়। ইতিমধ্যে পার্টনার চুজ করার জন্য নির্ধারিত টাইম শেষ হয়ে যায়। লাস্টে দেখা যায় মিনিও কোনো পার্টনার পায়নি, তাই গার্ডেরা তাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যায়। তার সাথে কি ঘটে সেটা আমরা পরে জানতে পারবো।
আপাতত খেলার দিকে ফোকাস করি। তো জোড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব প্লেয়ারকে একটা করে মিনি ব্যাগ দেওয়া হয়। এই মিনি ব্যাগের ভেতরে 10টা করে মার্বেল ছিল। এর পরের অ্যানাউন্সমেন্ট শুনেই সবাই আপসেট হয়ে যায়, কারণ এই গেমের রুলস হলো সবাইকে তার পার্টনারের সাথে এই মার্বেলগুলো দিয়ে খেলতে হবে। যে পার্টনারের 10টি মার্বেল নিয়ে নিতে পারবে সে এই খেলায় জিতে যাবে। পার্টনার চুজের সময়ে কেউ ধারণাও করতে পারেনি এরকম পরিস্থিতিতে তাদের পড়তে হবে। এই জন্য সবাই তাদের নিজেদের পছন্দের মানুষকে পার্টনার হিসেবে চুজ করেছিল। তাদের মধ্যে একজোড়া স্বামী স্ত্রীও ছিল। তারা অসহায়ভাবে একে অপরের দিকে তাকায়, কারণ এই গেমের শেষে তাদের একজনকে মরে যেতে হবে। যাই হোক, এখন তো আর কিছুই করার নেই। খেলাটা শেষ করার জন্য 30 মিনিট সময় দেওয়া হয়, তাই সবাই নিজেদের পার্টনারের সাথে খেলা শুরু করে। সমস্যা হয়ে যায় বৃদ্ধ ইলনামকে নিয়ে। মাথায় টিউমার আর ডিমেনশিয়ার কারণে সে খেলার কথা ভুলে যায়। সে বারবার বাড়ি যাব করতে থাকে। গিহান তাকে বোঝাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। এক পর্যায়ে শান্তশিষ্ট গিহানও চিল্লাপাল্লা শুরু করে দেয়। এদিকে সাংউ জোড়া বেঁধেছিল আলী আব্দুলের সাথে। তারা দুজনে খেলার এক পর্যায়ে আলী আব্দুল ভাগ্যক্রমে সাংউর 9টা মার্বেল জিতে নেয়। তখন সাংউ আলী আব্দুলের সাথে ছলনার আশ্রয় নেয়। সে আলী আব্দুলকে বোঝায় তারা এভাবে একজন না মরে প্ল্যান খাটিয়ে দুজনেই বেঁচে থাকতে পারবে। এখানে খেলা শেষ করার জন্য 30 মিনিট সময় দেওয়া হয়েছে। কোনো টিম হয়তো এই টাইমে খেলা শেষ করতে পারবে না, তাই তাদের জয় পরাজয়ও নির্ধারিত হবে না। তখন হয়তো এই টিমগুলোর মধ্যে আবারও খেলা হবে। যদি এমন ঘটে তাহলে তারা দুজনে গ্রুপ হয়ে অন্য টিমের বিপক্ষে খেলে দুজনেই বেঁচে যাবে। আলী আব্দুল সাংউর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না ঠিকই, কিন্তু সাংউ তাকে একাধিকবার হেল্প করেছে, তাই সে সাংউকে এবার ভরসা করে নেয়। সাংউ আলী আব্দুলকে বলে দুর্বল কোনো টিম খুঁজে বের করতে। তো টিম খুঁজতে যাওয়ার আগে কৌশলে সে আলী আব্দুলের মার্বেলের ব্যাগটা নিজের ব্যাগের সাথে বদলে দেয়। আলী আব্দুল কিছুই বুঝতে পারে না, কারণ ব্যাগের ভেতরে সাংউ ছোট ছোট পাথর ঢুকিয়ে দিয়েছিল, যেগুলো মার্বেলের মতো ভারী ছিল। আর এভাবে যেহেতু সাংউ আলী আব্দুলের কাছ থেকে সব মার্বেল নিয়ে নিয়েছিল, তাই আলী আব্দুল হেরে যায় এবং গার্ডেরা তাকে মেরে ফেলে। এদিকে কাংয়ের সাথে জুটি বেঁধেছিল জিইয়ং নামের একটা মেয়ে। এরা দুজনেই ছিল চরম লেভেলের ফ্রাস্ট্রেটেড। গেমের ব্যাপারে তাদের তেমন আগ্রহ ছিল না। তারা গেমটা এক রাউন্ডেই শেষ করার সিদ্ধান্ত নেয়। এই জন্য বাকিটা সময় তারা গল্পগুজব করে কাটাবে বলে ঠিক করে। জিইয়ং কাংকে জিজ্ঞেস করে তার ফ্যামিলিতে কে কে আছে। কাং জানায় তার বাবা বর্ডার ক্রসিংয়ের সময়ে গুলি খেয়ে মারা গেছে। মা অফিসারের হাতে ধরা পড়ায় তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। সে আর তার ছোট ভাই কোনো রকমে এখানে এসে পৌঁছেছে। ভাইকে সে অনাথ আশ্রমে রেখেছে। এখন তার একমাত্র লক্ষ্য নিজের মাকে এই দেশে নিয়ে আসা। এরপরে কাং জিইয়ংকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে একদিন স্কুল থেকে ফেরার পরে সে দেখে তার মা মরে মেঝেতে পড়ে আছে, আর পাশেই তার বাবা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সেদিনই জিইয়ং তার বাবাকে হত্যা করে ফেলে এবং জেলে চলে যায়। জেল থেকে বেরিয়ে সে এখানে চলে এসেছে, কারণ তার জীবনের আর কোনো লক্ষ্য বেঁচে নেই। কথায় কথায় সময় শেষের দিকে চলে এসেছিল, তো তারা খেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু খেলার সময় জিইয়ং ইচ্ছে করেই কাংকে জিতিয়ে দেয়। তারপরে বলে কাংয়ের এখনও অনেক কাজ বাকি আছে, তার জন্য অনেকেই পথ চেয়ে আছে, কিন্তু জিইয়ংয়ের জন্য কেউ পথ চেয়ে বসে নেই। সে কার জন্যই বা বাঁচবে। তো এরপরে গার্ড জিইয়ংকে মেরে ফেলে। এদিকে অনেক বোঝানোর পরে গিহান বৃদ্ধ ইলনামকে খেলতে বসায়। খেলার এক পর্যায়ে ইলনাম গিহানের 9টা মার্বেল জিতে যায়। তখন পরিস্থিতি বিবেচনায় গিহানও প্রতারণার আশ্রয় নেয়। সে ইলনামের ডিমেনশিয়ার সুযোগ নিয়ে তার সব মার্বেল জিতে নেয়। যদিও কাজটা করতে গিয়ে গিহানের খুব খারাপ লাগছিল, কিন্তু এই অবস্থায় নিজের ছাড়া আর কারো কথা ভাবার সুযোগই বা কই। সবাই তো আর জিইয়ংয়ের মতো না। যাই হোক, গিহান যখন গার্ডের কাছে মার্বেল জমা দিতে যাবে তখন দেখা যায় ইলনাম একটা মার্বেল তখনও লুকিয়ে রেখেছিল। সে মার্বেলটা নিয়ে উঠে চলে যায়। গিহান আবারও তার পেছনে ছুটে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে গেম এখনও শেষ হয়ে যায়নি, সে যেন খেলা চালিয়ে যায়। তখন ইলনাম বলে গিহান যদি ইলনামের একটা মার্বেলের বিনিময়ে নিজের সবগুলো মার্বেল বাজিতে লাগায় তবেই ইলনাম খেলবে। এটা শুনে গিহান রেগে গিয়ে বলে একটা মার্বেলের জন্য আমার সবগুলো মার্বেল বাজিতে লাগিয়ে দেব? আমি কি বলদ নাকি? এটা অন্যায়। তখন ইলনাম বলে ওঠে এতক্ষণ যে আমাকে বলদ বানিয়ে তুমি আমার সবগুলো মার্বেল হাতিয়ে নিচ্ছিলে, সেটা কেমন ন্যায় ছিল? কথাটা শুনে গিহান হকচকিয়ে যায়। আসলে ইলনাম এতক্ষণে হুঁশিয়েছিল, সেই সব ভুলে যাওয়ার ভান করে টেস্ট করছিল। শেষ পর্যন্ত গিহান কি করে? গিহান লজ্জায় নিজের মাথাটা নামিয়ে রাখে। ইলনাম তার কাছে থাকা লাস্ট মার্বেলটা গিহানের হাতে তুলে দেয়। তারপরে তাকে জড়িয়ে ধরে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। গিহান লজ্জা, ঘেন্না, অপরাধবোধের কারণে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়।
এরপরে একটা গুলির শব্দ শোনা যায় এবং চতুর্থ রাউন্ডটা এখানেই শেষ হয়ে যায়। ফ্রন্টম্যান আড়ালে থেকে পুরো গেমটা এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। গেম শেষ হলে সে গার্ডদের আবারও ফোন দিয়ে জিজ্ঞেস করে বহিরাগতকে পাওয়া গেছে কিনা। গার্ডেরা জানায় তাকে এখনও পাওয়া যায়নি। ফ্রন্টম্যান তাকে দ্রুত খুঁজে বের করতে নির্দেশ দেয়, কারণ একটু পরে ভিআইপিরা এখানে আসবে। তখন সে এখানে কোনো ঝামেলা চায় না। যাই হোক, এদিকে প্লেয়ারেরা গণরুমে ফিরে আসে। তারা ভেতরে ঢুকেই দেখে মিনিউ আরামে শুয়ে আছে। মিনিউ জোড়া না পেলেও যেহেতু সে গেমের কোনো রুলস ভাঙেনি, তাই কোনো গেম ছাড়াই সে চতুর্থ রাউন্ড পাশ করে গেছে। অন্যদিকে ফ্রন্টম্যান তার রুমে ফিরে যায়। এ সময় তার ল্যান্ডলাইনে কারো ফোন আসে। ফোনটা রিসিভ করার সময় সে বুঝে যায় কেউ তার রিসিভারটা একটু আগে তুলেছিল, কারণ সে যেভাবে রিসিভারটা রেখেছিল এখন সেটা অন্যভাবে রাখা আছে। তাই সে নিজের গান বের করে এখন রুমের ভেতরে খুঁজতে থাকে এবং বলে, এখানে যে লুকিয়ে আছো সে বেরিয়ে এসো। আমি জানি তুমি একজন পুলিশ অফিসার, কারণ গার্ডদের শরীরে যে বুলেট পাওয়া গেছে সেটা M60 রিভলভারের। এই ধরনের রিভলভার কোরিয়ান পুলিশ অফিসাররা ইউজ করে। ফ্রন্টম্যান নিজের মতো করে কথা বলেই যায়, কিন্তু কোনো প্রতিউত্তর আসে না। এরপরে সে পাশের একটা রেকর্ডস রুমে ঢুকে পড়ে। জুনহো সেখানেই লুকিয়েছিল। ফ্রন্টম্যান তাকে প্রায় ডিটেক্ট করেই ফেলেছিল। তখনই তার কাছে গার্ডদের ফোন আসে এবং জানায় তারা একটা ডেড বডি খুঁজে পেয়েছে। ফ্রন্টম্যান দ্রুত সেখানে যাবার জন্য বেরিয়ে যায়। তাই এই যাত্রায় জুনহো ধরা পড়ার থেকে বেঁচে যায়। এদিকে ইলনামের জন্য গিহান খুব মন খারাপ করছিল। সাংও তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোর পার্টনার তো ছিল একজন অপরিচিত বৃদ্ধ লোক, কিন্তু ওইখানে ওই লোকটাকে দেখ। লোকটার পার্টনার ছিল তার নিজেরই স্ত্রী। সে এইমাত্র নিজের স্ত্রীকে মৃত্যুর মুখে রেখে এসেছে। গিহান বিস্মিত হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা অনুশোচনায় কপাল চাপড়াচ্ছিল যে সে এখানে কেন এলো। টাকার লোভে এসে এখন তার সবই হারাতে হলো। যাই হোক, অন্যদিকে ফ্রন্টম্যান সমুদ্রের ধারে গিয়ে লাশটা দেখতে পায়। এটা মূলত সেই গার্ডটা জুনহো যাকে মেরে তার ড্রেস এবং মাস্ক পরে দ্বীপে ঢুকেছিল। গার্ডের পকেটে জুনহো তার সার্ভিস আইডি কার্ড ঢুকিয়ে দিয়েছিল, তো ফ্রন্টম্যান আইডি কার্ডটাও পেয়ে যায়। এরই মধ্যে তার কাছে ফোন আসে এবং জানানো হয় ভিআইপিরা চলে এসেছে। তাই ফ্রন্টম্যান দ্রুত দ্বীপে তার বসের কাছে ফিরে যায়। ফ্রন্টম্যানের বস একদম অন্য ধরনের স্পেশাল একটা মাস্ক পরে বসেছিল। ইনি মূলত স্কুইড গেমের হোস্ট ছিলেন। পুরো গেমের আয়োজনটা তিনিই করেছেন। ফ্রন্টম্যান বসকে জানায় ভিআইপিরা চলে এসেছে। বস জানায় সে আজ ভিআইপিদের সাথে দেখা করতে পারবে না, তাই ফ্রন্টম্যানই যেন সবকিছু সামলে নেয়। তাই একটু পরে ফ্রন্টম্যান গিয়ে ভিআইপিদের অভ্যর্থনা জানায়। মোট 6 জন ভিআইপি এসেছে। ভিআইপিরাও স্পেশাল ধরনের মাস্ক পরে এসেছিল। ফ্রন্টম্যান ভিআইপিদের ভেতরে নিয়ে যায়। ভিআইপিরা মূলত এখানকার খেলা দেখে আনন্দ বিনোদন করতেই এখানে এসেছে। যাই হোক, এদিকে জুনহোর পরিচয় যেহেতু গার্ডেরা জেনে গিয়েছিল, তাই সে এবার নিজের পরিচয় লুকাতে ভিআইপিদের দেখাশোনার জন্য যেসব ওয়েটার ছিল সেই ওয়েটারদের একজনকে মেরে তার ছদ্মবেশ ধারণ করে। তারপরে নিজের ফোনটা পোশাকের হাতার ভেতরে কৌশলে রেখে দেয়, যাতে সে ভিডিও রেকর্ড করে প্রমাণ জোগাড় করতে পারে। তো এরপরে সে ড্রিঙ্ক নিয়ে ভিআইপিদের সার্ভ করে। অন্যদিকে প্লেয়ারদের একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ সাইরেন শুনে তারা চোখ মেলে দেখে স্ত্রীকে হারানো লোকটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই লোকটা মরার পরে প্লেয়ার সংখ্যা 16 জনে নেমে আসে। এই 16 জনকে পঞ্চম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তারা প্লেগ্রাউন্ডে এসে 16টা ডামি দেখতে পায়। সেগুলোতে একটা করে নম্বরের লেবেল পড়ানো ছিল, আর 16টা ডামিতে 1, 2, 3 করে 16 পর্যন্ত নম্বর লেখা ছিল। প্রত্যেকটা প্লেয়ারকে তাদের পছন্দ মতো নম্বর সিলেক্ট করতে বলা হয়। গিহান আগের খেলাগুলোকে অ্যানালাইসিস করে ভাবতে থাকে কোন নম্বরটা সিলেক্ট করলে গেম কম রিস্কি হবে। তো ভাবতে ভাবতেই দেখা যায় দুটো বাদে সবগুলো নম্বর অন্যদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন শুধু 1 এবং 16 নম্বর বাকি আছে। সে 1 নম্বর লেভেলটা সিলেক্ট করে, কিন্তু পেছন থেকে একজন এসে রিকোয়েস্ট করে বলে সে সারা জীবন সবকিছুতে পেছনের কাতারেই পড়ে থেকেছে, তাই সে জীবনে অন্তত একবারের জন্য হলেও প্রথম হতে চায়। এই জন্য সে গিহানকে রিকোয়েস্ট করে 1 নম্বরটা যেন গিহান তাকে দিয়ে দেয়। তো গিহান তাকে 1 নম্বরটা দিয়ে 16 নম্বর সিলেক্ট করে নেয়। এরপরে তাদের একটা কাচের ব্রিজের সামনে আনা হয়। এবারের খেলাটা হলো প্লেয়ারদের এই কাচের ব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। কিন্তু সমস্যা হলো এখানে 2 ধরনের কাচ ব্যবহার করা হয়েছে। একটা হলো টেম্পার্ড গ্লাস, যেটা 2 জন মানুষের ভর নিতে পারবে, আর অন্যটা হলো নর্মাল গ্লাস, যেটার উপরে পা দেওয়া মাত্রই ভেঙে পড়ে যাবে। তো প্লেয়ারদের টেম্পার্ড এবং নর্মাল গ্লাস বুঝে নিয়ে হাঁটতে হবে, আর প্লেয়ারেরা নিজেদের সিলেক্ট করা নম্বর অনুযায়ী আগে পিছিয়ে হয়ে সবাই এই ব্রিজের উপর দিয়ে হাঁটবে। এটা শুনে 1 নম্বর লেভেল নেওয়া লোকটা ভাবে লাইফে প্রথম হওয়া সত্যিই অনেক জ্বালা। যাই হোক, প্লেয়ারদের খেলা শেষ করার জন্য 16 মিনিট সময় দেওয়া হয়। প্রথম প্লেয়ারটা কাঁপা কাঁপা পায়ে টুকটুক করে এগোতে থাকে।
প্রথম ধাপে সে টেম্পার্ড গ্লাসের উপরে দাঁড়ালেও সেকেন্ড ধাপে সে নর্মাল গ্লাসে পা দিয়ে ফেলে এবং গ্লাস ভেঙে নিচে পড়ে তৎক্ষণাৎ মারা যায়। এভাবে পরপর কয়েকজন প্লেয়ার ভুল কাছে পা রেখে মারা যায়, আর আগের প্লেয়ারদের ভুল থেকে পেছনের প্লেয়ারেরা ফায়দা নিয়ে প্রায় অর্ধেক পথ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এবার ঝামেলা বাঁধায় ডিওক্সু। তার সামনের জন মারা যাওয়ায় সে এবার জেদ ধরে, সে আর সামনে এগোবে না। কেউ যদি এগোতে চায় তাহলে পেছনের কেউ যেন এগিয়ে যায়। তো একজন প্লেয়ার এতে রেগে গিয়ে তাকে ধাক্কা দিতে গেলে উল্টো সেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে ডিওক্সুর কাছে মিনিউ এগিয়ে আসে। মিনিউ জানতো সে কখনোই এই ব্রিজ পার হতে পারবে না, তার মৃত্যু অবধারিত। তাই সে এবার ডেক্সুর ওপরে প্রতিশোধ নেওয়ার সুযোগটা কাজে লাগায়। ডেক্সু প্রতারণা করে মিনিউকে টিম থেকে বাদ দিয়েছিল। সেই প্রতিশোধ নিতে মিনিউ ডেক্সুকে জড়িয়ে ধরে, তারপরে তাকে নিয়ে নিচে লাফ দেয়, ফলে দুজনেই একসাথে মারা যায়। এরপরে বাকি থাকে আর মাত্র 4 জন, গিহান, সাংইউ, কাং এবং আরেকজন লোক। এই লোকটা জানায় সে 30 বছর ধরে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করেছে, তাই সে টেম্পার্ড আর নর্মাল গ্লাসের পার্থক্য বোঝে। সে আলোর প্রতিফলন দেখে খুব সাবধানে এগোতে শুরু করে। তার দেখা দেখি বাকি 3 জনও এগোতে থাকে, আর 2-3 কদম এগোলেই তারা ব্রিজটা পার হয়ে যেত। কিন্তু এই লোকটার ট্রিক্স ফ্রন্টম্যান বুঝে যায়, তাই সে ওখানকার সব লাইট অফ করে দেয়। ফলে লোকটা আর আসল নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। তাই সে জিজ্ঞেস করে কারো কাছে মেটালের কিছু আছে কিনা। গিয়ানের কাছে একটা মার্বেল ছিল, সে মার্বেলটা লোকটাকে দেয়। লোকটা কাচের ওপর দিয়ে মার্বেলটা গড়িয়ে দেয় এবং শব্দ শুনে আসল নকলের পার্থক্য বোঝার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না ডানের গ্লাসটা আসল নাকি বামের গ্লাসটা আসল। এদিকে খেলার টাইমও শেষ হয়ে আসছিল। এই সময় সাংহু একটা নির্মম কাজ করে ফেলে, সে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে লোকটা নর্মাল গ্লাসের উপরে পড়ায় সেটা ভেঙে নিচে পড়ে যায়, আর সাংহু বাকি 2টো ধাপ ইজিলি পার হয়ে যায়। তার দেখা দেখি গিহান আর কাংও সময় শেষ হবার 1 মুহূর্ত আগে ওপারে পৌঁছে যায়, আর টাইম শেষ হওয়া মাত্রই গ্লাসের ব্রিজটা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কাজ চারিদিকে ছড়িয়ে পড়ায় তারা 3 জনই কম বেশি আহত হয়। এদিকে জুনহোকে একজন ভিআইপি ভেতরের রুমে নিয়ে গিয়ে মাতাল অবস্থায় উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছিল। তখন জুনহো তার দিকে গান পয়েন্ট করে এবং তার ভিডিও করে নেয়। এরপরে তাকে অজ্ঞান করে দিয়ে পালিয়ে যায়। এই ব্যাপারটা ফ্রন্টম্যান শোনা মাত্রই ছুটে সেখানে যায়। এরপর সে জুনহোকে খুঁজতে শুরু করে এবং দেখে এখানকার সিক্রেট সুড়ঙ্গ দিয়ে জুনহো পালিয়ে যাচ্ছে। জুনহো সেখান থেকে বেরিয়ে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তাকে ধরতে ফ্রন্টম্যান এবং গার্ডেরাও ট্রলার নিয়ে সমুদ্রে নেমে পড়ে। জুনহো সমুদ্রের পাশের একটা পাড়ে উঠে আড়ালে লুকিয়ে পড়ে। সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়ে এখানে ব্যাকআপ পাঠাতে বলে। নেটওয়ার্কে ঝামেলা দিচ্ছিল, তাই সে তার ফোনে রেকর্ড করা সব ফটো ভিডিও থানায় পাঠিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্ক প্রায় ছিলই না। 1 মুহূর্তের জন্য নেটওয়ার্ক এসে আবার হারিয়ে যাচ্ছিল, তাই এভিডেন্সগুলো সেন্ড হচ্ছিল না। এর মধ্যে আবার ফ্রন্টম্যান গার্ডদের নিয়ে সেখানেও পৌঁছে যায়, তাই জুনহো পালানোর চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে সে একটা টিলার ওপরে এসে দাঁড়ায়। সামনে এগোনোর আর পথ নেই, সামনে শুধুই মহাসমুদ্র। তাই গার্ডেরা তাকে ধরে ফেলে। জুনহো গান বের করে অ্যালার্ট করে দেয়, কেউ তার কাছে আসলে সে গুলি করবে। এ সময় ফ্রন্টম্যান এগিয়ে আসে এবং জুনহোকে শান্ত করার চেষ্টা করে। সে জুনহোকে তার সাথে আসতে বলে, বিনিময়ে সে জুনহোকে বাঁচার সুযোগ দেবে। জুনহো তার কথা না শুনে তাকে গুলি চালিয়ে দেয়। গুলিটা ফ্রন্টম্যানের কাঁধে লাগে, তবুও ফ্রন্টম্যান কিছুই বলে না। সে এবার নিজের মাস্কটা খুলে ফেলে। ফ্রন্টম্যানকে দেখে জুনহো তাজ্জব হয়ে যায়। এই ফ্রন্টম্যানই হলো জুনহোর হারানো ভাই ইনহো, যার খোঁজে সে এখানে এসেছিল। জুনহো ফ্রন্টম্যানের কথা না শোনায় বাধ্য হয়ে ফ্রন্টম্যান তাকে গুলি চালায়। গুলি খেয়ে জুনহো সমুদ্রের মাঝে পড়ে যায়। এদিকে রুমে ফিরে এসে গিহান সাংহুর সাথে একটু ঝামেলা বাঁধিয়ে দেয়। সাংহু ওইভাবে স্বার্থপরের মতো লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এটা গিহান মেনে নিতে পারছিল না। লোকটাকে মুভ করার সুযোগ দেওয়া উচিত ছিল, হয়তো সে সঠিক গ্লাসের উপরেই মুভ করত। তো এই ব্যাপারটা নিয়ে দুজনের আদর্শের লড়াই শুরু হয়ে যায়। এ সময় কয়েকজন গার্ড বক্স হাতে সেখানে চলে আসে। গার্ডেরা তাদের বক্সগুলো দিয়ে দ্রুত রেডি হয়ে নিতে বলে। কাং ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ঢোকে। তার পেটে একটা বড় কাচের টুকরো ঢুকে গিয়েছিল। সে অনেক কষ্টে সেটা বের করে। নিজের জামা ছিঁড়ে ক্ষতটা বেঁধে সে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। গার্ডেরা বক্সের ভেতরে সুন্দর পরিচ্ছন্ন ড্রেস দিয়েছিল। সবাই সেই ড্রেস পরে পরিপাটি হয়ে ডিনার টেবিলে আসে। তারা 3 জন ফাইনাল রাউন্ডে পৌঁছে যাওয়ায় তাদেরকে অভিনন্দন জানানো হয়। এরপরে তাদেরকে ভালো খাবার খেতে দেওয়া হয়। অনেকদিন পরে তারা তৃপ্তি করে খাবার খায়। খাওয়া শেষ হলে গার্ডেরা প্লেট বাটি সবকিছুই নিয়ে যায়, শুধু ছুরিটা সেখানে রেখে যায়। এটা দেখে 3 জনই পরবর্তী গেমের ব্যাপারে আন্দাজ করতে পারে। তারা নিজেদের ছুরি নিয়ে রুমে ফিরে আসে
এবং চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পরে গিহান কাংয়ের কাছে যায়। কাং সতর্ক হয়ে নিজের ছুরিটা বের করে। তখন গিহান বলে, আমি চাইলে তোমাকে আগেই মেরে ফেলতে পারতাম, আমি তোমাকে মারতে আসিনি। আমি ছুরিটা সাঙুর কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য নিয়ে এসেছিলাম। সাঙুকে আমি আর এক বিন্দুও বিশ্বাস করি না। এরপরে গিহান ছুরিটা নিজের পকেটে ঢুকিয়ে কাংকে জিজ্ঞেস করে তার কোনো সমস্যা হয়েছে কিনা। তাকে কেমন যেন দুর্বল দেখাচ্ছে। কাং নিজের ইনজুরির কথা স্বীকার করে না। গিহান বলে তারা দুজনে টিম বানিয়ে সাঙুকে হারিয়ে দেবে, তারপরে এখানকার টাকাগুলো দুটো ভাগে জিতে নিয়ে বাড়ি ফিরে যাবে। কাং জিজ্ঞেস করে এত টাকা দিয়ে গিহান কি করবে। গিহান জানায় সে প্রথমে নিজের ধার বাকি শোধ করবে, এরপরে মায়ের জন্য মার্কেটে বড় একটা দোকান বানাবে, আর সবশেষে সে একজন আদর্শ বাবা হয়ে উঠবে। এরপর গিহান কাংকে জিজ্ঞেস করে সে টাকা দিয়ে কি করবে। কাং জানায় সে তার ছোট ভাইকে অনাথ আশ্রমে রেখে এসেছে এবং তাকে প্রমিস করেছে যেদিন সে নিজেদের জন্য বাড়ি কিনতে পারবে সেদিন তাকে ফিরিয়ে আনবে। গিহান ভরসা দিয়ে বলে এখানে জেতার পরে যা টাকা পাওয়া যাবে তাতে আরামসে কাংয়ের স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিন্তু কাং জানতো তার সময় শেষ, তাই সে গিহানকে প্রমিস করায় এখান থেকে তাদের দুজনের মধ্যে যে বেঁচে ফিরবে সে অন্যজনের ফ্যামিলির খেয়াল রাখবে। গিহান কাংয়ের কথা মেনে নেয়। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে কাং ঢলে পড়েছিল। গিহান এবার কাংয়ের ক্ষতটা দেখতে পায় এবং তাকে বাঁচাতে উদ্গ্রীব হয়ে ওঠে। সে দরজার কাছে গিয়ে গার্ডদের কাছে সাহায্যের জন্য ডাকতে থাকে। একটু পরে রুমের আলো জ্বলে ওঠে এবং গার্ডেরা রুমে প্রবেশ করে। গার্ডেরা হাতে করে কফিন নিয়ে এসেছিল। কফিন থেকে গিহান বিচলিত হয়ে পেছনে ফিরে তাকায় এবং দেখে কাং মরে পড়ে আছে, আর তার কাছেই সাঙু রক্তমাখা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। গিহান যখন দরজায় গার্ডদের সাহায্যের জন্য ডাকছিল, সাঙু সেই সুযোগে কাংকে ছুরি দিয়ে হত্যা করে। গিহান সাঙুর উপরে খুব রেগে যায় এবং নিজের ছুরি বের করে তাকে ঘায়েল করতে যায়, কিন্তু গার্ডেরা দুজনকেই আটকে দেয় এবং সরিয়ে নেয়। আসলে গেমের লাস্ট রাউন্ডটা দুজন প্লেয়ারের মধ্যে হবার কথা, কিন্তু তারা তিনজন প্লেয়ার ছিল, তাই একজনকে সরিয়ে দিতেই গার্ডেরা তাদেরকে ছুরি দিয়েছিল। সাঙু ব্যাপারটা বুঝতে পেরেই কাংকে হত্যা করে। অন্যদিকে এই গেমের লাস্ট রাউন্ডের আয়োজন শুরু হয়ে যায়। লাস্ট রাউন্ডের নাম ছিল স্কুইড গেম। আমরা যেমন ছোটবেলায় গোল্লাছুট কানামাছি খেলে বড় হয়েছি, কোরিয়ানরাও তেমনই ছোটবেলায় স্কুইড গেম খেলে মূলত বড় হয়। যাই হোক, এই গেমের জন্য একটা ছক কাটা হয়। এই ছকে দুটো দল থাকে, ডিফেন্স এবং অফেন্স। যে অফেন্স চুজ করবে তার কাজ হলো ডিফেন্সে যে থাকবে তাকে কাটিয়ে স্কুইড ছকের মাথায় পৌঁছানো। ডিফেন্সকে পার করে স্কুইডে মাথা ছুঁতে পারলেই অফেন্সে থাকা প্লেয়ার জিতে যাবে। আর যে ডিফেন্স করবে তার কাজ হলো অফেন্সকে স্কুইডের মাথায় যাওয়া থেকে আটকানো। ডিফেন্স প্লেয়ার যদি অফেন্সে থাকা প্লেয়ারকে ধাক্কা দিয়ে ছকের বাইরে ফেলে দিতে পারে তাহলে ডিফেন্সের প্লেয়ার জিতে যাবে। তো এই হলো স্কুইড গেম খেলার রুলস। তবে এখানকার স্কুইড গেমের রুলস নিশ্চয়ই এত সহজ হবে না। এখানকার প্রধান রুলসই হলো একজন প্লেয়ারকে অবশ্যই মরতে হবে। প্রতিদ্বন্দ্বী প্লেয়ার মরলে তবেই অপরজন বিজয়ী হবে। তো যাই হোক, খেলা শুরুর আগে গিহান এবং সাঙুর মাঝে একজন গার্ড টস করে। গিহান টসে জিতে অফেন্স করার সিদ্ধান্ত নেয়। এরপরে তার স্কুইড ছকের ভেতরে ঢোকে। ছোটবেলায় গিহান এবং সাঙু অনেকবার এই গেম খেলেছে, কিন্তু এভাবে যে তারা একদিন এরকম জীবনমরণ পরিস্থিতির মাঝে এসে পড়বে তার কে জানতো। যাই হোক, খেলা শুরুর পরে গিহান এক মুঠো বালু তুলে নেয়, আর সাঙু নিজের ছুরিটা বের করে গিহানকে ঘায়েল করার চেষ্টা করে। তখন গিহান সাঙুর চোখে বালু ছুঁড়ে মারে। সাঙুকে এভাবে ডিস্ট্র্যাক্ট করে গিহান স্কুইডের মাথায় পৌঁছাতে চেয়েছিল, কিন্তু এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সাঙুর চোখের বালু ধুয়ে যায়। এরপরে দুজনেই ছুরি বের করে এবং দুজনের মাঝে হাতাহাতি লড়াই শুরু হয়। সাঙু বেশ কয়েকবার ছুরি দিয়ে গিহানকে আঘাত করে। গিহানও সাঙুকে বেশ আহত করে। এক পর্যায়ে সাঙু গিহানকে প্রায় ধরাশয়ী করেই ফেলেছিল। হঠাৎ বুদ্ধি খাটিয়ে গিহান সাঙুর পায়ে কামড় দিয়ে তাকে দুর্বল করে সরিয়ে দেয়। তারপরে সে সাঙুকে বেদম মার শুরু করে। মার খেতে খেতে সাঙু ডিফেন্স করার মতো শক্তিও হারিয়ে ফেলে। তখন গিহানের বড় সুযোগ ছিল সাঙুকে মেরে ফেলার, তবুও সে সাঙুকে না মেরে ছুরিটা ফেলে দিয়ে স্কুইডের মাথার কাছে এগিয়ে যায়। ওপর থেকে ভিআইপিরা এই গেমটা উপভোগ করছিল। হঠাৎ তারা বিস্মিত হয়ে দেখে গিহান স্কুইডের মাথার কাছে গিয়েও সেটা না ছুঁয়ে আবারও সাঙুর কাছে ফিরে যাচ্ছে। গিহান ফিরে গিয়ে সাঙুকে বলে তারা চাইলে এখনও দুজনে বেঁচে যেতে পারে। এই গেমের থার্ড রুলস ছিল যদি সংখ্যাগরিষ্ঠ পার্টিসিপেন্ট খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে খেলা থামিয়ে দেওয়া হবে। তাই রুলস অনুযায়ী গিহান এবং সাঙু যদি খেলা বন্ধ করার পক্ষে ভোট দেয় তাহলে খেলা বন্ধ হয়ে যাবে। যদিও এক্ষেত্রে তারা এই গেম থেকে একটা টাকাও পাবে না। গেম সম্পূর্ণ না করায় তাদের খালি হাতেই ফিরতে হবে। তবুও গিহান সাঙুকে অফার দেয় খেলা অফ করে তারা দুই বন্ধু আবারও বেঁচে ফিরে যেতে পারবে।
কিন্তু এই পর্যায়ে এসে নিজের নীতি নৈতিকতা সব জলাঞ্জলি দেবার পরেও সাংউ আর হেরে যাওয়ার জন্য ইচ্ছুক ছিল না। সাংউ নিজের ইগোকে জেতাতে পাশে ফেলে রাখা ছুরিটা তুলে নিজেরই ঘাড়ে ঢুকিয়ে নেয়। গিহান সাংউকে বন্ধুত্বের মমতায় কোলের উপরে তুলে নেয়। মৃত্যুর পূর্বে সাংউ গিহানকে বলে গিহান যেন সাংউর মাকে দেখে রাখে। গিহান বন্ধুর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। খেলা শেষ হলে গিহানকে চোখ বেঁধে ফ্রন্টম্যানের সামনে আনা হয়। ফ্রন্টম্যান গিহানকে অভিনন্দন জানানোর পরে গ্যাস দিয়ে গিহানকে অজ্ঞান করে তার শহরের রাস্তার পাশে ফেলে আসা হয়। জ্ঞান ফিরে গিহান তার পকেট থেকে একটা ক্রেডিট কার্ড খুঁজে পায়। সে পাশের একটা এটিএম বুথে কার্ড ইনপুট করে দেখে তার অ্যাকাউন্টে স্কুইড গেমের টোটাল উইনিং প্রাইসটা জমা হয়ে গেছে। কিন্তু এত বিপুল পরিমাণ টাকা জেতার পরেও তার ভেতরে কোনো আনন্দ ছিল না। সে একজন ব্যর্থ মানুষের মতো হতাশ হয়ে হেঁটে বাড়ি ফিরছিল। গিহান যখন সাংউর মায়ের দোকানটা পার হচ্ছিল তখন সাংউর মা তাকে থামায়। তারপরে তাকে ব্যাগে মাছ ভরে দিয়ে মাছটা বাড়িতে নিয়ে যেতে বলে। সেই সাথে এটাও জানায় গিহানের মায়ের শরীর হয়তো ভালো না, তিনি দুদিন ধরে কাজে আসেননি, আবার তিনি ফোনও ধরছেন না। গিহান কিছু না বলে চলে আসছিল। তখন সাংউর মা পেছন থেকে জিজ্ঞেস করে গিহানের রিসেন্টলি সাংউর সাথে যোগাযোগ হয়েছে কিনা। গিহান এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস পায় না। সে কান্না চেপে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে আরেকটা বড় ধাক্কা খায়। সে দেখে তার মা একা মরে পড়ে আছে। এই কয়দিনে গিহান এত কেঁদেছে যে তার কান্না আর অবশিষ্ট ছিল না। তাই সে মায়ের পাশে চুপচাপ বসে থাকে। এরপর কেটে যায় 1 বছর। ব্যাংক ম্যানেজার গিহানকে একদিন ডেকে পাঠায়। ম্যানেজার গিহানকে বলে সে অনেকদিন আগে ব্যাংকে অনেকগুলো টাকা রেখেছিল। এই টাকাতে তো সে বেশি ইন্টারেস্ট পেত না, তাই ম্যানেজার তাকে ইন্টারেস্ট বেশি পাওয়ার সুযোগ করে দিতে চাইছিল। কিন্তু গিহানের তার টাকার উপরে কোনো আগ্রহ ছিল না, এমনকি সে গেমে জিতে আসা কোনো টাকা তুলেও নি। যদিও ফিরে আসার দিনে চেকিংয়ের জন্য 1000 ওন সে উইথড্র করেছিল। যাই হোক, গিহান ম্যানেজারকে অবাক করে দিয়ে তার কাছে 10,000 ওন ধার চায়। ম্যানেজার তাকে টাকাটা দিলে সে টাকাটা দিয়ে 1 বোতল বিয়ার কিনে নদীর ধারে বসেছিল। তখন একজন মহিলা তার কাছে ফুল বিক্রি করতে আসে। মহিলা অনুরোধ করে সন্ধ্যার মধ্যে ফুলগুলো বিক্রি করতে না পারলে কাল সব ফুল ফেলে দেওয়া লাগবে। তাই গিহান মহিলাকে কিছু টাকা দিয়ে দেয় আর মহিলা সেখানে একটা ফুল রেখে যায়। গিহান খেয়াল করে ফুলের সাথে স্কুইড গেমের লোগো লাগানো একটা কার্ড রয়েছে। কার্ডে একটা জায়গার অ্যাড্রেস লেখা ছিল। গিহানকে সেখানে যেতে বলা হয়েছে। তো গিহান ঠিকানা মতো জায়গায় গিয়ে দেখে একটা বোর্ডে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধ ইলনাম শুয়ে আছে। ইলনামের তো 4র্থ রাউন্ডেই মরে যাওয়ার কথা ছিল, তাহলে সে এখনো বেঁচে আছে কিভাবে? গিহান বুঝে যায় এই গেমের পেছনে আসল মাস্টারমাইন্ড তাহলে এই লোকটাই। গিহান জিজ্ঞেস করে ইলনাম এরকম কেন করলো। ইলনাম জানায় তার কাছে অনেক টাকা থাকলেও তার জীবন ছিল একঘেয়েমি, মনে কোনো আনন্দ ছিল না। সে তার ক্লায়েন্টদেরকেও একই কথা বলতে শুনত যে তাদেরও লাইফে আনন্দ বিনোদনের কিছুই নেই। তাই ইলনাম সবাইকে নিয়ে একটা ভিন্ন কিছু করার প্ল্যান বানায়। আর এই ভিন্ন কিছুর আইডিয়া থেকেই তার মাথায় স্কুইড গেমের প্ল্যান আসে। মানুষকে টাকার জন্য এভাবে খেলতে লড়াই করতে দেখে তার আনন্দ পেত। গিহান এবার জিজ্ঞেস করে ইলনাম তো নিজেই গেমের হোস্ট, তাহলে সে কেন খেলায় অংশগ্রহণ করলো? ইলনাম জানায় সে যখন ছোট ছিল তখন খেলাধুলা করে সে অনেক আনন্দ পেত। এখন এই বৃদ্ধ বয়সে মৃত্যুর আগে সে ছোটবেলার মতো আবারও আনন্দ পেতে চাইছিল। তাছাড়া দর্শকের আসনে বসে খেলা দেখে যেমন আনন্দ পাওয়া যায়, খেলায় অংশগ্রহণ করে তার চেয়ে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। গিহান এবার জিজ্ঞেস করে আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন কেন? ইলনাম জানায় সে গিহানের সাথে খেলে অনেক মজা পেয়েছে। সে গিহানের প্রতি কৃতজ্ঞ। তাছাড়া সে শুনেছে গিহান গেমে জেতা কোনো টাকাতেই হাত দেয়নি। এই জন্য সে জানতে চাইছিল গিহান তার কর্মের জন্য অনুতপ্ত কিনা। ইলনাম গিহানকে জানায় এই টাকা সে পরিশ্রম করে উপার্জন করেছে। এই টাকা নিজের জন্য খরচ করার সম্পূর্ণ অধিকার গিহানের রয়েছে। তো কথা বলতে বলতে একসময় ইলনাম নিস্তেজ হয়ে যায়। গিহান তাকিয়ে দেখে ইলনাম দুনিয়ার সমস্ত আনন্দ ত্যাগ করে অবশেষে পরপারে পাড়ি জমিয়েছে। যাই হোক, গিহান ফিরে এসে একটা সেলুনে ঢুকে চুলদাড়ি কেটে নতুন গেট আপ নেয়। সে আবারও জীবনটা নতুন করে শুরু করতে চাইছিল। তো প্রথমে গিহান কাংকে দেওয়া প্রতিশ্রুতি মতো কাংয়ের ভাইকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসে। তারপরে ছেলেটাকে সাংউর মায়ের কাছে দেখাশোনার জন্য দিয়ে আসে। সেই সাথে সে সাংউর মাকে একটা ব্যাগ দেয়। গিহান চলে যাবার পরে সাংউর মা ব্যাগ খুলে দেখে ব্যাগ ভর্তি শুধু টাকা, সাথে একটা চিরকুটও রয়েছে এবং সেটাতে লেখা আছে এই টাকাগুলো আমি সাংউর কাছ থেকে ধার নিয়েছিলাম। গিহান নিজের প্রতিশ্রুতি পালন করে এয়ারপোর্টে আসে। সে এবার আমেরিকায় নিজের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। হঠাৎ সে অপর পাশের প্ল্যাটফর্মে সেই লোকটাকে দেখতে পায়, যে লোকটা গত বছর তাকে স্কুইড গেম খেলার জন্য প্রলুব্ধ করেছিল। আজ লোকটা গিহানের মতোই অসহায় আরেকজনকে খেলার জন্য প্রলুব্ধ করছিল। গিহান দ্রুত তার দিকে দৌড়ে যায়,
কিন্তু লোকটা ততক্ষণে একটা মেট্রোতে উঠে চলে যায়। তখন গিহান প্ল্যাটফর্মে থাকা অসহায় লোকটার কাছ থেকে স্কুইড গেমের কার্ডটা কেড়ে নেয় এবং তাকে বলে সে যেন কখনোই এই গেমের পথে পা না বাড়ায়। এরপরে গিহান কার্ডটা নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে সে আবারও গেমে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে কার্ডে থাকা নম্বরে ফোন দিয়ে পার্টিসিপেট করতে চায়। তারপরে বলে, আমি দেখতে চাই তোমরা কারা আর কেনই বা এই নৃশংস গেমটা তোমরা চালু করেছো। আমি তোমাদের এবার ছাড়বো না। ফোনের ওপাশের লোকটা গিহানকে থ্রেট দিয়ে বলে, প্লেয়ার নম্বর 456, যদি বাঁচতে চাও তবে প্লেন ধরে নিজের গন্তব্যে চলে যাও, নাহলে তোমার কপালে দুঃখ আছে। গিহান কিছু না বলে ফোনটা কেটে দেয় এবং মেয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত বাদ দিয়ে গেমটা আবারও খেলার জন্য ফিরে আসে। সেই সাথে স্কুইড গেমের প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। দর্শক, স্কুইড গেমের দ্বিতীয় সিজন আগামী 26 তারিখে রিলিজ পাবে। এই সিজনটিতে যদি আপনাদের যথেষ্ট সাড়া পাই তাহলে দ্বিতীয় সিজনের এক্সপ্লেইন নিয়ে আমরা আবারও হাজির হব। তাই নিজের মতামত জানিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।